গল্প ঝরছে প্রেমের বর্ষণ। অন্তিম পর্ব। লেখনীতে মাহিরা ইসলাম ও মাহি। নিশুতি রাত। ঘড়ির কাঁটা তখন প্রায় ৩টার কাছাকাছি। চাঁদমামা তার দুটি ছড়াচ্ছে ধরণীতে। রুদ্রর উন্মুক্ত বুকে মাথা রেখে শুয়ে আছে শ্রেয়সী। তার পরনে শুধুমাত্র রুদ্রর শার্টখানা। পিঙ্ক কালারের শাড়িখানা গড়াগড়ি খাচ্ছে পাশেই। রুদ্র পরম আদরে হাত বুলিয়ে দিচ্ছে তার বেগমের মাথায়। এই রাতে গোসলের দরুন শ্রেয়সীর সারা শরীর এখন বরফের মতো ঠান্ডা। পুরুষটিটা নিবারণ করতে ব্যস্ত। বিবিজানের অভিমান কি আপনার এই হতভাগা স্বামী ভাঙাতে সক্ষম হলো? উহু। রুদ্র ফিসফিস করে বলল। তাহলে কি তার আরো আদর চাই? শ্রেয়সী চোখ বড় বড় করে চাইল। না। রুদ্র হেসে দিল তার কাণ্ডে। চুমু খেলো কপালে। কানে কানে ফিসফিস করে বলল। কেন? আর একটু আদর করি হুম। শ্রেয়সী গোমালো অস্ফুট স্বরে বলল। না অসভ্য পুরুষ। রুদ্র মধুর ভঙ্গিমায় হাসল, প্রেয়সীর ললাটে চুম্বন করে শুধালো। তাহলে অভিমান ভেঙেছে? হু। বেশি ব্যথা করছে জান। ঔধুস খাবে? উহু। রুদ্র কথায় শ্রেয়সী জানপনরাই লজ্জায় রক্তিম হচ্ছে। শ্রেয়সী পাশ ফিরতে চাইল, রুদ্র তা দিল না। আকরে ধরে রাখল তার নরম কোমল কোমরখানা। অনেক রাত হয়েছে। এভাবেই ঘুমাও বউ। শ্রেয়সী আমতা আমতা করে বলল। আপনার হাতটা সরান। না। তাহলে ওপাশ ফিরে শুই। না। শাড়িটা পরে নেই। রুদ্র দুষ্টু হেসে ফিসফিস করে বলল। সব তো দেখেই ফেলেছি, পরে আর কি হবে বলো যান। আরেকবার দেখাতে চাইছো? কচু দেখেছেন? অসভ্য নায়ক। লজ্জায় শ্রেয়সী পুনরায় মুখ লুকালো রুদ্রর বক্ষমাঝে। প্রত্যুত্তর করতে গেলে অসভ্য পুরুষ দেখা গেল আবার তাকে লজ্জা দিবে। রুদ্র তার প্রেয়সীকে জড়িয়ে ধরে চোখ বুঝল ঘুমকুমারের আসার অপেক্ষায়। শ্রেয়সী অগত্যা তার দুষ্টু মানবের সঙ্গে না পেরে চোখ বুঝল তন্দ্রার খোঁজে। সকাল 10টা। বাহিরের কিসের যেন চেঁচামেচি হচ্ছে। ফোনটা ক্রমাগত ভাইব্রেটের দরুন শ্রেয়সীর ঘুম ছুটে গেল হঠাৎ। সে চোখ কচলে উঠে বসল। ঘড়িতে সময় দেখল সকাল 10টা। এতটা বেলা হয়ে গেল। সবাই কি ভাবছে তাকে না পেয়ে? রুদ্র নেই রুমে। তার ফোনে মেসেজ। চিন্তা করো না বউ, অহনাকে বলে রেখেছি কেউ তোমায় খুঁজবে না। ও তোমায় 10টার মধ্যে ডেকে দিবে। শ্রেয়সী দেখল তার আপাই কল করছে, সেটাই বাজছে। রিসিভ করতেই অহনার ব্যস্ত কণ্ঠস্বর। উঠেছিস শ্রেয়সী? দ্রুত নিচে আয়। কি কাণ্ড ঘটে গেছে দেখতো। পিহুকে কোথাও পাওয়া যাচ্ছে না। তুই দ্রুত নিচে আয়। এদিকে তোদের রেডি করতে হবে, কি মুশকিল দেখতো। কাউকে না বলে গেল কোথায় মেয়েটা? শ্রেয়সী হতভম্ব। পিহুকে পাওয়া যাচ্ছে না মানে? পাওয়া যাচ্ছে না মানে কি? শ্রেয়সী দ্রুত কালকে তার পরনের শাড়িটাই গায়ে জোড়ালো। রুমে কালকের ফুল সব অক্ষত অবস্থায় রয়েছে। শুধু কিছুটা নেতিয়ে পড়ে মলিনতায় ছেয়েছে। নিচে নামতেই সকলের চিন্তিত মুখশ্রী দেখতে পেল শ্রেয়সী। প্রিয়ম এক কোণারে বসে আছে স্থির হয়ে। অহনা এগিয়ে এসে বলল। দেখো না, পিহুকে পাওয়া যাচ্ছে। রুদ্রও ফোনটা তুলছে না। কি করি বলতো? তুই একটু রুদ্রকে কল করো না শ্রেয়সী। আমাকে বলে গেল তোকে ডেকে দিতে, তারপরই তো বেরিয়ে গেল। শ্রেয়সী রুদ্রকে ফোন করলে প্রথম দুবার ওপাশ থেকে ফোন রিসিভ হলো না। তৃতীয়বার তা রিসিভ হলো। ওপাশে রুদ্র কি বলল কেউ জানে না। রুদ্রর আদেশে শ্রেয়সী সকলের থেকে কিছুটা দূরে গিয়ে কথা ছাড়ল। কথা শেষে সে পুনরায় গম্ভীর মুখে সকলের সামনে উপস্থিত হলো। সবাইকে গম্ভীর মুখে বলল। পিহুর কথা না ভেবে আমাকে রেডি করো। বিয়ে তো ওর একা হচ্ছে না, আমারও হচ্ছে। সবাই ওর কথা ভাবা বাদ দাও। প্রিয়ম শ্রেয়সীর কথায় হতভম্ব। কি বলছে তার বোন স্বার্থপরের মতো? তার ভাইয়ের হবু বউকে পাওয়া যাচ্ছে না আর শ্রেয়সী এমন একটা কথা বলতে পারল? সবাই কি করবে? শ্রেয়সীর কথা মতোই কাজ করল। প্রিয়ম বা ক্রুদ্ধ হয়ে শুধু সকলের কাজকর্ম দেখছে। সকালে যখন প্রিয়মের ঘুম ভাঙেছিল সে তাড়াহুড়ো করে পিহুদের রুমে গিয়ে দরজায় টোকা দিল। কারণ কাল পিহু বলেছিল কালকে আর তাকে পাবে না প্রিয়ম। তখন সেটা প্রিয়ম নিছকই ফাজলামো ভেবেছিল। কিন্তু এবারে সত্যি সত্যিই সারা রুম খুঁজে ও পিহুকে পেল না। অন্তিকাকে জিজ্ঞেস করলে সে কিছু বলতে পারল না, কারণ তারা সমুদ্রের পাড় থেকে এসে পিহুকে পায়নি। ভেবেছিল অন্য কোথাও আছে। যেহেতু শ্রেয়সী ও রুমে নেই, প্রিয়ম কেমন নিস্তেজ হয়ে পড়ল। তার মানে পিহু সত্যি সত্যিই বিয়েটা করবে না। আরুষ, সঞ্জয় প্রিয়মকে সান্ত্বনা দিল। কিন্তু তারাও বা কি বলবে ভাষা খুঁজে পেল না।
ওমর চৌধুরী কেন কিছু বলছে না পিয়ম বুঝতে পারছে না। তিনি চুপচাপ গেস্টদের সামলাচ্ছেন। আর রুদ্রই বা কোথায় গেল? সকাল গড়িয়ে দুপুর হলো এখনো পিহুর কোনো দেখা নেই। 3টার দিকে বিয়ে পড়ানো হবে। পিয়ম বসে আছে নিস্তেজ ভঙ্গিতে বরবেশে। তবে কি শেষ আশা অশেষ? শ্রেয়সীকে বউ সাজিয়ে স্টেজে আনা হয়েছে। রুদ্রও চলে এসেছে। সে বাইরে থেকেই বর বেশে এসেছে। এসেই শ্রেয়সীর পাশে সাজানো চেয়ারে বসল। পিয়ম বসে আছে একা বর বেশে। তার পাশে তার হবু বউ অনুপস্থিত। কেমন নিস্তেজ তার সব কিছু। এত বিষাদ কেন সব কিছুতে? সব আশা যেন এক তুড়িতেই ধূলিসাৎ। কাজী সাহেব পুনরায় শ্রেয়সীদের বিয়ে পড়ানো শুরু করলেন। রুদ্র তাকালো তার নিষ্পাপ মুখশ্রীর প্রিয়তমার দিকে। সব দিনের তুলনায় আজ যেন তার রূপের ঝলক বহুমাত্রায় বৃদ্ধি পেয়েছে। যেন তা শুধু রুদ্রর জন্যই। সকল নববধূর মতো তার মুখে নেই কোনো দুঃখের ছাপ। রয়েছে একরাশ আনন্দময় স্নিগ্ধ মুচকি হাসি প্রতাপ। তাও খুব নীরবে চুপিতে। রুদ্র নিজেও মুচকি হাসল। মানবী তার জীবনে এসে ভুলে যাওয়া হাসির ফোরাক পুনরায় ফিরিয়ে এনেছে। রুদ্র আজ হাসতে জানে। ভীষণ করে হাসতে জানে। বিয়ে পড়ানো শেষ হলে সকলে আলহামদুলিল্লাহ পড়লেন। পুনরায় আরো দৃঢ় প্রত্যয়ে মিলিত হলো দুটি মানব মানবীর সম্পর্কের অটুট বন্ধন। রুদ্র শ্রেয়সী একে অপরের দিকে চাইলে হাজারো কথা হয় যেন তাদের চক্ষু মাঝে। অপরদিকে পিয়মের দুঃখে অন্তরটা ভেঙে আসছে। নিঃশেষ মনে হচ্ছে সবটুকু অনুভূতি। এত দহন কেন হৃদয়ে? হঠাৎ পিয়মের পিঠে কেউ হাত রাখল। পিয়ম চমকে পিছনে তাকালো। পিয়ম তাকিয়ে দেখল বউ বেশে পিহু দাঁড়িয়ে আছে। পিয়ম যেন নিজের চোখকে নিজে বিশ্বাস করছে না। এই মুহূর্তে তার যাযাবর অনুভূতির ভয়ঙ্কর অবস্থা। কি করবে সে ভেবে পাচ্ছে না। অনুষ্ঠানে উপস্থিত শত সংখ্যক লোকের মাঝে পিয়ম চট করেই আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরল পিহুকে। তার চোখ চিকচিক করছে জলে। পিয়ম তীব্র প্রতিবাদে অভিযোগ জানালো। আমায় রেখে কোথায় গিয়েছিলি বল? আমায় কষ্ট দিতে তোর ভালো লাগে? জানিস কতটা চিন্তায় ছিলাম আমি। তোকে আমি খুন করব পিহু। কেন পালিয়ে গিয়েছিলি বল? পিহু ফিসফিস করে পিয়মের কানে কানে আদুরে গলায় বলল। আমার প্রাণকে রেখে আমি কি পালিয়ে যেতে পারি বলুন? কয়েক বছরের ভালোবাসা সেটা তৌফিকে নয় বলুন। আজ আনিস শেখের পাপের শাস্তির দিন শেষ হয়েছে। তাই রাতেই রওনা দিয়েছিলাম ঢাকার উদ্দেশ্য। নিজ হাতে পাপিটাকে হসপিটালে ভর্তি করে এসে এখন আমি আপনার সামনে বউ সেজে পিয়ম ভাই। এই ছোট্ট চালাকিটা আপনি বুঝতে পারলেন না পিয়ম ভাই? এত বোকা কেন আপনি? কদিন আগে আমি যখন আপনায় নিজের ভালোবাসা বোঝাতে চেষ্টা করতাম আপনি আমায় দূর দূর করে তাড়িয়ে দিতেন। আপনাকে একটু কষ্ট দিতে আমি একটু এক্সপেরিমেন্ট করলাম আর কি। তা কেমন লাগলো আমার আপনায় নিয়ে এক্সপেরিমেন্ট করা বলুন তো পিয়ম ভাই? সে যাই হোক এক্সপেরিমেন্টে আপনি পাশ করে গেছেন। পিয়ম পিহুর কাঁধ হতে মাথা তুলে শাসিয়ে বলল। চুপ। সবার আগে তুই আর তোর এই ভাই ব্যবহার করা শব্দটা বলা বন্ধ কর। কবুল বলার সময় ও কি বলবি? কবুল পিয়ম ভাই। পিহু ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল। হ্যাঁ বলতেই পারি। সমস্যা কি তাতে? পিয়ম চোখ গরম করে চাইল তার দিকে। পিহু। বলুন পিয়ম ভাই। আবার। জি পিয়ম ভাই। ওদের খুনসুটিতে উপস্থিত অতিথি বৃন্দের মাঝে পড়ল হাসির রোল। কিন্তু তাদের মাঝে একজনের এই হাসি সহ্য হলো না। প্রচণ্ড বিরক্ত হলো সে। নায়িকা অনুষ্কা ব্যানার্জির। নায়িকা বললে ভুল হবে, চরিত্রহীন উপাধি পাওয়ার পর তাকে আর কেউ কাজ দেয় না। কিছু নায়িকাকে ইনভাইট করার সঙ্গে তাকেও ইনভাইট করেছে রুদ্র। পাশ থেকে একজন নায়িকা বলল। সুপারস্টার রুদ্র প্রতাপ চৌধুরীকে বর বেশে কিন্তু বেশ লাগছে। আমাদের ভাগ্যে যদি এমন কাউকে পেতাম। ওদের কথার ঢঙে অনুষ্কা মুখ পাকালো বলল। তোমাদের কপালে অমন সুপুরুষ নেই হুহ। ওদের মাঝে থেকে একজন বলল। তা তোমার আছে বুঝি? আমরা কিছু জানি না ভেবেছ? রুদ্রকে ফাঁসাতে গিয়েই তো চরিত্রহীন ট্যাগ গায়ে লাগালে। আসছে বড় কথা বলতে। তোমার সাথে আমাদের স্ট্যাটাস না ঠিক যায় না বুঝলে। অনুষ্কা রেগে বেরিয়ে গেল রিসোর্ট থেকে। এইসব তামাশা দেখতেই সে এখানে এসেছিল। রুদ্রকে সে ছাড়বে না। পিয়ম দেখল সবাই মিটি মিটি করে হাসছ। পিয়ম সবার দিকে তাকিয়ে বলল। তার মানে তোমরা সবাই জানতে পিহু আসবে অথচ আমাকে জানাওনি? আরুষ বলল। না ভাই। রুদ্র ভাই ভাবিকে বলেছেন তোমাকে না জানাতে নিষেধ করেছিল, তাই ভাবি তখন অমন আচরণ করেছিল। পরে রুমে গিয়ে আমাদের সবটা বলে। আমরা ও বিষয়টা লুকিয়ে যাই।
এখন বলো কেমন দিলাম তোমায় বিয়ের দিন ঝটকা হ্যাঁ। অতঃপর সকল ঝুট ঝামেলা শেষে একজোড়া মানবমানবীর বিবাহ সম্পূর্ণ হলো সুষ্ঠুভাবে। বিবাহিত বরকনে দুজনের চোখেই খুশির ঝিলিক, যেন কত কিছু প্রাপ্তি করেছে তারা। আরুষ সবার গোপনে অন্তিকার হাত মুঠোয় পুরে শক্ত করে চেপে ধরল। ওদের কবুল বলার সময় সাইমি আর আরশাদ দুজন দুজনের চোখের দিলে তাকালো, তারাও তো এক অনাকাঙ্ক্ষিত ভাবে এভাবেই কবুল বলে নিজেদের আবদ্ধ করে নিয়েছিল নতুন সম্পর্কের মাঝে। শুরু হয়েছিল একজোড়া শালিকের প্রণয়মালা। আজ থেকে শুরু হবে নতুন দুই জোড়া শালিকের প্রণয়মালা। উহু ভুল তিন জোড়া। আরুষ অন্তিকার কথা ভুললে তো চলবে না। তাদের প্রণয় তো মাত্র আরম্ভ হলো। সময় গড়িয়েছে অনেকখানি। রিসর্টের ভিআইপি একটি ফুলে সজ্জিত রুমে বসে আছে পিহু। দরজার বাইরে পিয়ম দাঁড়িয়ে আছে, দুষ্টুগুলো কিছুতেই টাকা ছাড়া ভিতরে ঢুকতে দিবে না। পিয়মের কথা বাসর সাজিয়েছে রিসর্টের লোক, তোদের কেন টাকা দেব, কিন্তু কে শোনে কার কথা, তাদের টাকা দিতেই হবে। পিহু ওদের দুষ্টুমিতে মুচকি হাসে। এতগুলো বছর পর আজ ভালোবাসার মানুষটাকে নিজের করে পেল সে। সেটা কি কম জার্নি ছিল? মোটেও না। অনেক লম্বা জার্নি পার করেছে সে। জীবনের এই পর্যায়ে কম কাহিনী তো ঘটেনি তার জীবনে। তার মধ্যে আজকে একটি বিশেষ আনন্দময় মুহূর্ত তার কাছে। পিয়ম রুমে ঢুকলো পিহুর ভাবনার মাঝেই। পিহু সঙ্গে সঙ্গে উঠে সালাম করতে গেলে বাধা দিল পিহু। গ্রামের নিয়মের মতো বাহির থেকে দুজনকে নামাজ পড়িয়ে পাঠিয়েছে। তার মাঝে ও কি তামাশা! পিয়ম ভাই, আমি আপনাকে একটু জড়িয়ে ধরি। পিহির নিঃসংকোচ আবেদনে পিয়ম তার দিকে চাইল। নিজ প্রিয়তমাকে জড়িয়ে ধরল শক্ত করে। পিহু তাকে শক্ত করে জড়িয়ে ধরো। খানিকক্ষণ পর কিছুটা নিস্তেজ ভঙ্গিতে শুধালো, এমন কোনো কাজ কখনো করবেন না পিয়ম ভাই যাতে আপনার প্রতি আমার ভালোবাসাকে কুরবানি দিতে হয়। পিয়ন্তিকা চৌধুরী, পিহু তা সইতে পারলেও আপনার সামনে থাকা নরম মনের পিহু তো তা পারবে না। তার হৃদয়খানা ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে। পিয়ম কোনো জবাব দিল না। পিহুর চিবুক ধরে গাল উঁচিয়ে নিঃশব্দে চুম্বন করল প্রিয়তমা স্ত্রীর কপালে। অতঃপর বলল, ফ্রেশ হয়ে এসে শুয়ে পড়তে। পিহু নিঃশব্দে তাই মেনে নিল। কিন্তু তার মন যে আরো বেশি কিছু চায় তা কি পিয়ম ভাই বোঝে না। ওয়াশরুম থেকে এসে দেখল পিয়ম শুয়ে পড়েছে। সে নিঃশব্দে গিয়ে এপাশ হয়ে শুয়ে পড়ল। হঠাৎ নিজ কোমরে শীতলতা অনুভব করল পিহু। পিয়ম তাকে টেনে নিল নিজের দিকে। কানে সঙ্গে ঠোঁট মিশিয়ে ফিসফিস করে বলল, পিহু, হু, ভালোবাসি। পিহু আবেশে চোখ বন্ধ করে নিল। রাত প্রায় 1টা। পিয়মের গায়ে লেপ্টে শুয়ে আছে পিহু। ফোনের রিংটোনের তীব্র ধ্বনিতে ঘুম ছুটে গেল পিয়মের। ঘুম ভাঙল পিহুরও। পিহু ঘুম ঘুম কণ্ঠে প্রশ্ন করল, কার ফোন ছিল? পিয়ম থমথমে স্বরে জবাব দিল, স্যারের কল ছিল, উপর মহল থেকে ফোন এসেছে। একটা কেসের ইনভেস্টিগেশন করতে, তাকে এক্ষুনি ঢাকায় ব্যাক করতে। চট করে পিহুর মনটা বিষাদে পরিণত হলো। হবে নাই বা কেন? বিয়ের রাতে বর চলে গেলে কার ভালো লাগবে? প্রত্যেকটা স্ত্রী স্বপ্ন থাকে বিয়ের পর দিন সকাল সে তার বরের বাহুডোরে থেকে ঘুম থেকে জাগবে। কিন্তু তার কপালে সেই সুখ নেই। পিহুর কপালে, গালে দীর্ঘ চুম্বন করল পিয়ম। বলল, চিন্তা করিস না। কাল তো তোরা ঢাকা ব্যাক করছিস। আমি কাজের ফাঁকে যাব সুব্রতা মহলে। ভালো থাকিস। কল করব সময় পেলে। পিয়ম রেডি হয়ে বেরিয়ে গেল। পিহুর করুণ চোখে তাকিয়ে দেখা ছাড়া আর কিছু করার থাকল না। উহু মোটেও না। পিহু ধূর্ত হাসল। পিহু ঝটপট নিজের গেটআপ পরিবর্তন করে ফেলল। কালো শার্ট প্যান্ট বর্তমানে পরিহিত সে। চুলগুলো ঝুটি করে নিল মুহূর্তেই। রুদ্রর ফোনে মেসেজ পাঠালো গুরুত্বপূর্ণ। সতর্ক করে দিল তাকে। রমণী তার কোমরে 0.22 ক্যালিভারের রিভলভার খানা গুজে নিল। রুম ছেড়ে বেরিয়ে গেল তৎক্ষণাৎ। পিছু নিল ধূর্ত সিআইডি অফিসার পিয়ম মির্জার। শ্রেয়সী নিজের ভারী কাপড় ছেড়ে ফ্রেশ হয়ে এসে রুদ্রকে পেল বেকুনিতে। শ্রেয়সী ও সেদিকে এগিয়ে গেল। রুদ্রকে পেছনে থেকে জড়িয়ে ধরল আলতোভাবে। রুদ্র তাকে সামনে এনে দাঁড় করালো। রুদ্র তার মায়াম প্রেয়সীকে দেখল মন ভরে। বউ, ফু, ঢাকা ফিরে তোমায় কিছু কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হবে বুঝলে। পারবে তো তুমি সব সামলাতে? শ্রেয়সী রুদ্রর বুকে মাথা রেখে ফিসফিস করে বলল, আপনি সঙ্গে থাকলে আমি সব সামলাতে পারবো নায়ক সাহেব। তোমায়? শ্রেয়সী রুদ্রকে থামিয়ে শ্রেয়সী শুধালো, আমায় হোয়াইট স্নাক্সের লিডারের যোগ্য ওয়াইফ হয়ে উঠতে হবে।
নট অনলি সুপারস্টার রুদ্র প্রতাপ চৌধুরী ওয়াইফ তাই তো। পিহুর মতো সব কিছুতে পারদর্শী হতে হবে। রুদ্র অবাক হয়ে বলল, এসব তুমি কিভাবে? আমায় আপাই সব বলেছে। এবং আমি মেনেও নিয়েছি। আমি আমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করব নায়ক সাহেব। শুধু আপনি আমার পাশে থাকবেন। রুদ্র শক্ত করে জড়িয়ে ধরলে নিজ প্রাণপ্রিয় অর্ধাঙ্গিনীকে। ওই আকাশের অদূরে তাকালে দুজনে আগামীকালের নতুন দিনের সূচনার আশায়। ঢাকা ফিরবে কাল তারা। কিন্তু ঢাকা ফিরে তাদের সব যে ঠিক থাকবে বলা তো যাচ্ছে না। হয়তো তাদের জন্য অপেক্ষা করছে ভয়ঙ্কর কিছু পরিস্থিতি। আবার নাও হতে পারে। ভবিষ্যতের বার্তাকেই বা দিতে পারে। ঝরছে প্রেমের বর্ষণ। পর্ব সংখ্যা 52। লেখিকা মাহিরা ইসলাম মাহি। সকাল প্রায় 11টা বাজতে চলল। সূর্য পূর্ব হতে উঠে পড়েছে মাথার উপরে। শীত শীত আমেজে মানবকুলে তা ভারী আরামদায়ক। রিসর্টের সকল ফর্মালিটিস পূরণ করে অহনা, সঞ্জয়, সাইমি ওরা সকলে নিজেদের লাগেজ টানতে টানতে বেরিয়ে এলো রিসর্ট থেকে। অহনা সকলের দিকে খেয়াল করে বলল, এই রুদ্র আর শ্রেয়সী কই? পিয়মোদেরও তো দেখছি না। ব্যাপার কি সবগুলো গেল কই? আরশাদ বলল, স্যার আসলে সকালেই ভাবিকে নিয়ে বেরিয়ে পড়েছে। বেরিয়ে পড়েছে মানে? বেরিয়ে পড়েছে মানে কি, কোথায় গেছে? দুবাই গিয়েছে। স্যারের একটা শুটিং আছে। ঝামেলায় আর কাউকে বলা হয়ে ওঠেনি। ভাবিকে নিয়ে গিয়েছে কারণ একসঙ্গে ঘুরেও আসতে পারবে। মাকে তো বলে গিয়েছে। তুলি বেগম আরশাদের ইশারায় বললেন, হ্যাঁ যাওয়ার সময় আমাকে বলে গিয়েছে। তোরা ওদের নিয়ে চিন্তা করিস না। ঠিক আছে সে না হয় বুঝলাম, কিন্তু পিয়ম আর পিহু কই? ওদের তো সকাল থেকে দেখছি না। আরাফাত মাঝখান থেকে বলল, পিয়ম ভাইয়ের সঙ্গে আমার অনেক রাতে দেখা হয়েছিল। ঘুম আসছিল না তাই আমি হাঁটতে বের হয়েছিলাম। তো তখন দেখলাম পিয়ম ভাই রেডি হয়ে কোথায় যেন বেরিয়ে যাচ্ছে। আমাকে দেখে বলল আমি যেন সবাইকে বলে দেই। ভাই তার ডিউটিতে গেছে। তার খোঁজ না করতে। সময় পেলে সে নিজেই ফোন দেবে। আর পিহু তো আছেই, ও সবাইকে বলবে। ইমতিয়াজ মির্জা চিন্তিত কণ্ঠে জিজ্ঞেস করল, তার মানে পিহু পিয়মের সঙ্গে যায়নি? আরাফাত মাথা নেড়ে না জানালো। তাহলে মেয়েটা গেল কই? সঞ্জয়, আরুষ, আরশাদ গেল রিসর্টের ভিতরে পিহুকে খুঁজতে। সারা রিসর্ট তন্ন তন্ন করে খুঁজেও পিহুকে কোথাও পেল না ওরা। সবার মুখে চিন্তার চাপ। তখন হঠাৎ অন্তিকা বলল, আচ্ছা আমরা রিসর্টের রিসিপশনিস্টকে জিজ্ঞেস করে দেখতে পারি। তারা পিহুকে বাইরে বের হতে দেখেছে কিনা। যেহেতু বোঝাই যাচ্ছে পিহু ভিতরে নেই। তারা তো সারা রাত ওখানেই থাকে। হ্যাঁ ঠিক বলেছ। আরুষ দৌড়ে রিসিপসে গেল। গিয়ে ওখানে থাকা রিসিপশনিস্টনকে পিহুর ছবি দেখিয়ে জিজ্ঞেস করল, আচ্ছা এই মেয়েটিকে কি কাল রাত 10টা থেকে এর মধ্যে কখনো বাইরে যেতে দেখেছেন? রিসিপশনিস্ট কিছুক্ষণ ভেবে বলল, হ্যাঁ এনাকে তো কাল অনেক রাতে বেরিয়ে যেতে দেখলাম। বাপরে, আমি কিছু জিজ্ঞেস করতে গেলেই আমাকে এক ধমক দিয়ে ঝড়ে বেগে বেরিয়ে গেল। সকলে রিসিপশনিস্টের কথায় চিন্তায় পড়ে গেল, পিয়ম না হয় কাজে গিয়েছে, কিন্তু পিহু হঠাৎ এমন করে কোথায় যাবে? সে তো এরকম কাণ্ডজ্ঞানহীন মেয়ে নয়। পিহু রিসর্টে নেই তার মানে এখানে তাদের থেকেও কোনো কাজ নেই। আর পিহু কারণ ছাড়া তো এমনটা করবে না। নিশ্চয়ই কোনো কারণ আছে এর পিছনে। সকলে গাড়িতে গিয়ে উঠে পড়ল। আরশাদ যেতে গিয়ে ওকি ভেবে যেন পুনরায় ঘুরে রিসিপশনিস্টকে পিয়মের ছবি দেখিয়ে বলল, দেখুন তো এই লোকটি আগে বেরিয়েছে না এই মেয়েটি আগে বেরিয়েছে? এই লোকটি স্যার। আচ্ছা। এদের সময়ের ব্যবধান কতটুকু ছিল, যদি একটু ভেবে বলতেন। জি স্যার। এই লোকটি বেরিয়ে যাওয়ার 5-6 মিনিট পরেই মেয়েটিও বেরিয়ে যায়। তার মানে ওরা কি একসাথে গিয়েছিল? মানে এক গাড়িতে? না স্যার, একসঙ্গে তো যায়নি। দুজন আলাদা গাড়িতে গিয়েছিল। ঢাকা থেকে কক্সবাজার আসার সময় সকলের মনে যে উত্তেজনা কাজ করছিল তার কোনোটাই এখন কারো মাঝে বিরাজমান নেই। কেমন একটা দুঃখগ্রস্ত ভাব সকলের মাঝে। যদিও তারা জানে পিহু সব পরিস্থিতি সামলাতে পারবে। তবুও চিন্তা না করে থাকা যায় না। অন্তত সে কাউকে জানিয়ে যেতে পারত। কক্সবাজার থেকে ফিরে সকলে নিজ রুমে রেস্ট নিচ্ছে। তাদের শরীরে আর কুলাচ্ছে না। এতটা পথ জার্নি করা সত্যি কষ্টের বিষয়। পরদিন এক আগন্তুক ফোন দিল পিয়মকে। জানালো, আপনার পাখি তো আপনার পরেই রিসর্ট থেকে বেরিয়ে গিয়েছিল। বলি আগে পরে কি তাকিয়ে দেখেছিলেন? এত কাঁচা খেলোয়াড় হলে কিভাবে হবে বলুন তো অফিসার পিয়ম মির্জা। আগন্তুকের কথায় পিয়ম ভ্রু কুঁচকে কথার কোনো প্রতিবাদ না করেই লাইন কেটে দিল।
অন্তিকা আর সাময়ী বসে আছে সুব্রতা মহলে দ্বিতীয় তলার বারান্দায়। পিহুর নিখোঁজ হওয়ার আজ 10 দিন। এই কদিনে পিহু তো কোন খোঁজ নেই। মেয়েটা একেবারে যেন লাপাত্তা, রুদ্রও আর কোনো খোঁজ নেয়নি বাসায়। কি এমন কাজ করছে যে সকবার সকলের খোঁজ নিতে পারছে না তারা? শুধু আরশাদ বলেছে তার কথা হয় স্যারের সাথে। কেউ চিন্তা না করতে। এসবই আলোচনা করছিল দুজনে বসে। হঠাৎ পাপিয়া এসে সাইমিকে বলল, ছোট ভাবিজান আপনার বাবা মায় আছে, আপনারে নিচে ডাকে। যাই আমি দেহি তাদের গিয়া নাস্তা পানি দেই। সাইমি বাকরুদ্ধ। এতগুলো দিন পর তার মা বাবা এসেছে। খুশিতে তার চোখ চিকচিক করছে। কতগুলো দিন সে এই দিনটার অপেক্ষায় ছিল। সে ঠিক জানতো অভিমান ভেঙে তার মা বাবা ঠিক আসবে। সাইমি দৌড়ে নিচে নেমে এলো। সাইমির মা বাবা এসেছে তাদের মেয়ের সাথে দেখা করতে। তারা এখন ড্রয়িং রুমের সোফায় বসে আছে। কক্সবাজার যাওয়ার আগে আরশাদ সাইমির করা কাণ্ডে তাদের কাছে ক্ষমা চেয়ে এসেছে। সাইমির মা বাবাও বুঝেছেন, মেয়ের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে কখনো কোনো বাবা মায়ের উচিত নয় মেয়েকে জোর করে একটা সম্পর্কের দিকে ঠেলে দেওয়া। এতে দুটো পরিবারে কেউ শান্তিতে থাকতে পারে না। অপছন্দের জিনিসকে আমরা বরাবরই অবহেলা করি। সেখানে অপছন্দের একটা সম্পর্ককে বয়ে বেড়ানো বড্ড কষ্ট। তাই বলে বাবা মাকে কষ্ট দিয়ে পালিয়ে আসবে এটাও ভালো কোনো কাজ নয়। সাইমি বুঝেছে তার কাজটা করা ঠিক হয়নি। প্রথমে তা মা বাবাকে জানানো উচিত ছিল তার পছন্দের কথা। সাইমি এসেই ঝাপটে ধরল তার মাকে, ফুফিয়ে কেঁদে দিল। নিজের ভুলের জন্য ও ক্ষমা চাইল বাবার হাত ধরে। বাবা মায়ের নরম মন পুরনো কথা ভুলে গিয়ে নতুন করে সাইমিকে আগলে নিলেন। তারা কিছুক্ষণ থেকে আবার তাদের বাসার পথে রওনা হলেন। তুলি বেগম অনেক করে থাকতে বললেও থাকলেন না তারা। সাইমির মা বাবা চৌধুরী পরিবারের সকলকে দাওয়াত করলেন নিজ বাড়িতে। তুলি বেগম আর ওমর চৌধুরীও তাদের হাসি মুখে বিদায় দিল। আধো আলো আধো অন্ধকার একটি রুমে বসে সমানে সিগারেট ফুঁকে যাচ্ছে এক পুরুষ। ছোট্ট একটি জানালা ভেদ করে হালকা সূর্যের রশ্মি ভেতরে ঢোকার পায়তারা করছে। অবশেষে সফলও হচ্ছে। কথায় আছে না, চেষ্টা করে যাও সফল তুমি হবেই। পুরুষটির সামনে কাঠের চেয়ারে বাঁধা এক মানবী সমানে উমুম শব্দে গুনগিয়ে যাচ্ছে। তাতে পুরুষটির কোনো ধ্যান নেই। সে একমনে সিগারেটের ঘোলাটে ধোঁয়া একমনে ছেড়ে যাচ্ছে উপরে। যেন একমাত্র এটাই তার গুরুত্বপূর্ণ কার্য। পুরুষটি শয়তানি হেসে বলল, কেমন লাগছে মিস পিয়ন্তিকা চৌধুরী? পিহু, উফস, মিস নয় মিসেস রাইট। মিসেস পিয়ম মির্জা। তা কেমন লাগছে আপনার অনুভূতি এই মুহূর্তে? ভালো লাগছে তো? একদম ঝাক্কাস, তাই না? হ্যাঁ, লাগবেই তো। একদিন পর পর আপনাকে খাবার দেওয়া হচ্ছে। ভালো তো লাগবেই। পিহু রাগে ফুঁসছে। ইচ্ছে করছে এক লাথিতে ওর বিচি ফাটিয়ে দিতে। ছিঃ, জঘন্য। জীবনে সব বড় পাপ বোধহয় সে একে বিশ্বাস করেছে। কাছের মানুষগুলো এভাবে তাকে ঠকাবে সে কল্পনায় ও ভাবেনি। সুপারস্টার রুদ্র প্রতাপ চৌধুরী, হোয়াইট স্নাক্সে তুমি সকলকে বাঁধো। আজ আমি আমার ডেরায় তোমার বোনকে বাঁধলাম। কেমন দিলাম বলো? হ্যাঁ, আসছে মাস, নতুন মাস। হবে খেলা, হবে খেলা। মজা হবে, হবে ফুর্তি। চারিদিকে গুলি ছোড়া হবে যে। মরবে কেউ, বাঁচবে কেউ। কিন্তু বাঁচতে দেব না তো আমি। উৎসবের মাঠেই তো হবে খেলা। কেমন কবিতাটা হলো বলেন না মিসেস পিয়ম মির্জা। সুর মেলেনি তাই না? হা হা হা। পুরুষটির এমন গা ঝালানো হাসিতে ঘেন্না ধরে গেল পিহুর সারা শরীরে। মনোরম একটি সকাল। শীতের প্রকোপ সর্বোচ্চ। হবে নাই বা কেন? মাঝে কেটে গিয়েছে অনেকগুলো দিন। অক্টোবর শেষ হয় নভেম্বরের শেষের দিকে। মাঝে পাল্টে গেছে সময়। যেমন চারপাশে পরিবেশের পরিবর্তন হয়েছে, তেমনি পরিবর্তন হয়েছে মানুষের জীবন যাপনের পরিস্থিতিও। গায়ে জগিং স্যুট, পায়ে স্কেটস, দুবাইয়ের বিলাসবহুল একটি রিসর্টের দিকে দৌড়ে এগিয়ে আসছে এক রমণী। তার বেশভূষা চলন আকর্ষণীয়। রাস্তায় দাঁড়ানো কিছু লোক দৃষ্টি দিচ্ছে তার দিকে। তার মধ্যে একজন এগিয়ে আসলো তার দিকে। হিউ বিউটিফুল লেডি, উইল ইউ স্পেন্ড অ্যা নাইট উইথ মি? আই প্রমিস ইউ কান্ট লস মি অল নাইট লং। যুবকের কথা মনে হচ্ছে এক্ষুনি তার মুখ দিয়ে লালা ঝরবে। রমণী মুচকি হাসে। সমস্যা নেই, না ঝরলেও সে ঝরিয়ে দেবে এখন। রমণী যুবকের দিকে ফেরে। আমায় চাই। ইয়েস। রমণী ঠোঁট বাঁকা হেসে বলে, ওকে, কাম উইথ মি নটি বয়।
রিসর্টের গ্যারেজে এনে যুবকটিকে অতিরিক্ত ভালোবাসা দেওয়ার ফলে পা খোঁড়াতে খোঁড়াতে চোখে মুখে সারা শরীরে আঘাত নিয়ে কোনো রকমে বেরিয়ে এলো গ্যারেজ থেকে। কি আরো চাই নাকি ভালোবাসা? না না। রমণী মুচকি হেসে পুনরায় চলল তার গন্তব্যে। নিজ রুমের সামনে এসে কলিং বেল বাজাতেই রুদ্র দরজা খুলে দিল গম্ভীর মুখে। রমণী রুমে ঢুকে পায়ের স্কেটস খুলতে খুলতে মুচকি হেসে বলল, কি ব্যাপার, মুখখানা এমন গম্ভীর কেন? আমার হোম ট্রেইনারের এর কারণ কি? দুপুর 2টায় ফ্লাইট, সমস্ত ব্যাগ প্যাক করে নাও। শ্রেয়সী গম্ভীর মুখে উঠে দাঁড়ালো। জানার উদ্দেশ্যে বলল, কারণ আমার ট্রেনিং তো আরো 15 দিন বাকি আছে। রুদ্র নিজ ফোনখানা এগিয়ে দিল। দেখালো আরশাদের পাঠানো ভিডিওখানা। সেখানে স্পষ্ট খবরে শোনাচ্ছে, এখন সত্য বেরিয়ে এলো সুপারস্টার রুদ্র প্রতাপ চৌধুরীর ভক্তদের সামনে, সাথে জনগণের। এতদিন যাবৎ দেশের জন্য কাজ করছে, কিন্তু গোপন ভাবে। কেন তার এই গোপনীয়তা? সমাজমূলক কাজ করা তো ভালো বিষয়, কিন্তু গোপনে কেন করবে? ইন্ডাস্ট্রির সকলকে ধরিয়ে দিয়ে সে নিজে কালোবাজার খুলে নেওয়ার ধান্দায় নেই তো আবার? হোয়াইট স্নাক্স এত বড় একটা টিমকে সে কিভাবে লিড করে? সকলকে সরিয়ে সে নিজে দেশে রাজত্ব করতে চাইছে কিনা এমন আরও প্রশ্ন উঠে এসেছে জনগণের মুখ থেকে। সরাসরি সকলে তার থেকে সকল প্রশ্নের উত্তর চায়। কেন এই লুকোচুরি? কেন এই অভিযান? তাই কাল সকাল 10টায় প্রেস মিটিং ডেকেছেন আইনি বিভাগের প্রধান। জানা গেছে বর্তমানে তিনি নিজ স্ত্রীর সঙ্গে সময় কাটাচ্ছেন দুবাইয়ে, কিন্তু ইমার্জেন্সি তাকে কাল সকাল 10টায় প্রেস মিটিংয়ে উপস্থিত থাকতে বলা হয়েছে। কাল কি হয় জানতে অবশ্যই আমাদের সাথে থাকুন। ধন্যবাদ। সম্পূর্ণ ভিডিও শেষে চোয়াল শক্ত হয়ে উঠল শ্রেয়সী। রুদ্রর দিকে তাকিয়ে বলল, কে করতে পারে এই কাজ? রুদ্র? কোন হারামজাদা করলো এই বেইমানি? রুদ্র বলল, জানি না। পিহু আজ 1 মাস যাবৎ নিখোঁজ। মানে? এতদিন তো আপনি আমায় এটা বলেননি। তুমি টেনশন করবে কাজেনি তোমার মনোযোগ নষ্ট হবে তাই বলিনি। কিন্তু কিন্তু কি? শেষবার পিহু রিসর্ট থেকে পিয়মের পেছনেই বেরিয়েছিল। ভাইয়ের পেছনে বেরিয়েছিল মানে? তাহলে পিয়ম ভাই কি পিহুকে? কিন্তু এটা কি করে সম্ভব রুদ্র? আমি বুঝতে পারছি না। শ্রেয়সী মাথা ধরে সোফায় বসে পড়ল। রুদ্র চট করে তার হাত ধরে টেনে দাঁড় করিয়ে চোয়াল চেপে ধরল। আপসেট হচ্ছিস কেন? আপসেট হচ্ছিল কেন তুই? তোর ভাই অপরাধের সাথে যুক্ত থাকতে পারে এটা শুনে তুই কেন আপসেট হবি? এই কদিন এই শিক্ষা দিয়েছি তোকে আমি। এমন দুর্বল মন নিয়ে তুই কি করে শত্রুদের মোকাবিলা করবি বল? রুদ্র লাগছে। শ্রেয়সী বুঝল মানব রেগে গিয়েছে। রুদ্র এবারে শ্রেয়সীর চোয়াল ছেড়ে কপালে কপাল ঠেকিয়ে নিম্ন কণ্ঠে বলল, এমন দুর্বল কেন হচ্ছ জান? তোমায় তো আমি এটা শিক্ষাচ্ছি না। তোমায় আরো স্ট্রং হতে হবে। আরো স্ট্রং? শ্রেয়সী চোয়াল শক্ত করে বলল, হব। অপরাধ আমার ভাই করলে তাকেও আমি ছেড়ে কথা বলবো না। শাস্তি তো তাকে পেতেই হবে। রুদ্র তার প্রিয়তমার বাঘিনী রূপের কাছে পরাজিত। সে নির্দ্বিধায় চুমু খেল প্রিয়তমা স্ত্রীর কপালে। শুভ্রতা মহলে সকলের কপালে চিন্তার ভাঁজ। আরশাদ সকলকে বলে দিয়েছে সাবধানে থাকতে। রুদ্র না আসা পর্যন্ত অপ্রয়োজনে কাউ যেন বাড়ির বাহিরে না যায়। আরশাদ গিয়েছে কাজে। সাইমি প্রথমে নিউজ দেখে প্রচণ্ড অবাক হয়েছিল, কিন্তু অন্তিকা ততটা অবাক হয়নি। কারণ আরুষের কাছে থেকে সে সবটাই আগে থেকে জেনেছিল। পরদিন সকাল 9টা, এয়ারপোর্টের সামনে রুদ্রদের অপেক্ষায় দাঁড়িয়ে আছে শুভ্রতা মহলের সব পুরুষেরা, শুধু সঞ্জয় ব্যতীত। সে মেয়েদের নিয়ে গিয়েছে প্রেস মিটিংয়ের ওখানে, যদিও তারা ভিতরে থাকবে। কখন বিপদ হানা দেয় বলা দেয়। রুদ্র শ্রেয়সী লাগেজ হাতে এগিয়ে এসে কুশল বিনিময় করে সোজা গাড়িতে গিয়ে বসল। শ্রেয়সীর চালচলন আশ্চর্যজনক। তারা পৌঁছালো সোজা প্রেস মিটিংয়ে। সাইমি, অন্তিকা তো শ্রেয়সীর পোশাক আশাক চালচলনে বাকরুদ্ধ। এটা তাদের নরম মনের শ্রেয়সী প্রশ্নই উঠে না। শ্রেয়সীর পরনে ব্লু স্যুট, চুলগুলো স্টেজ ছেড়ে দেওয়া, কার্নে ইয়ারবাড। রুদ্র শ্রেয়সী দুজনে গিয়ে দাঁড়ালো মঞ্চের সামনে, সেখানেই পাতা চেয়ারে বসল। সামনে জনগণের ভিড় সর্বোচ্চ। তাদের সুপারস্টারকে দেখতেই হৈহুল্লোড় পড়ে গেল সকলের মাঝে। রাব, পুলিশ সকলে সেখানে নিরাপত্তার কাজে নিয়োজিত। উপরমহলের চিফ মাইকের কাছে গিয়ে সরাসরি রুদ্রর কাছে হোয়াইট স্নাক্স টিম নিয়ে এত লুকোচুরি কেন, সেই বিষয়ে জানতে চাইল। রুদ্র গম্ভীর মুখে উঠে মঞ্চে সাজানো মাইকের কাছে গেল।
আমাদের জীবনটা আসলে নাটক ক্ষেত্র। নাটকের সমস্ত বিবরণ কিন্তু আমাদের জীবন থেকেই নেওয়া হয়। এন্ড মোরাল অব দ্য স্টোরি, আমার জীবনের কাহিনী একটা থ্রিলার উপন্যাসের থেকেও বেশি কিছু। রুদ্র চিল্লিয়ে বলতে লাগলো। আচ্ছা উপস্থিত জনগণ হাত তুলুন তো, এখানে উপস্থিত কার কার বাবা মা নেই? ইনফ্যাক্ট নেই মানে তারা মারা গেছে এমনটা কিন্তু না। তাদের মেরে ফেলা হয়েছে। ইনফ্যাক্ট শুধু তাই নয়, তাদের কেন মেরে ফেলা হয়েছে বলুন? বলুন কেন? কারণ তারা কিছু অপরাধীদের বিরুদ্ধে কিছু প্রমাণ সংগ্রহ করে তাদের এক্সপোজ করতে চাইছিল। তাই কুখ্যাত অপরাধীদের যেন মুখোশ না খুলে আসে সকলের সামনে, তাই অপরাধীরা তাদের মেরে দিল। দুটো প্রাণ অবলীলায় নিয়ে নিল। দুষ্কৃতের দল তাদের মেরে দিলে আপনাদের কি মনে হয় শুধু তাই? দুটো মানুষের খুন হলো, কেউ জানলই না। অপরাধী বাহিরে আনন্দের সাথে ফুর্তির সাথে ঘুরছে ফিরছে মজা করছে। কারো কোনো মাথা ব্যথা নেই। আপনারা বলুন মেনে নিতে পারবেন এটা? বলুন পারবেন? ঠিক আছে এই টপিক বাদ দেই। খুনটুন এগুলো না হয় বাদ দেই। এখন আসি ধর্ষণ। আচ্ছা এই যে আমার গরিব ভাই বোনেরা, চাচি, আম্মারা, আপনাদের মেয়েকে যখন কতগুলো লোক মিলে ধর্ষণ করে, এবং ধর্ষণকারী যদি কোনো বড় নেতার পেতার ছেলে সন্তান হয়, তখন তারা কি বিচার পায়? পুলিশ। পুলিশের কাছে যান আপনারা, তারা কি করে? কি করে তারা? নেতার টাকায় পেট ভরিয়ে কেসটাকে ক্লোজ করে দেয়। সো মোরাল অব দ্য স্টোরি এই হচ্ছে আমাদের আইন ব্যবস্থা। বুঝলেন তো আপনারা কিছু নাকি? উপস্থিত জনগণ সকলে নিশ্চুপ। এতক্ষণে চারপাশের হইচিয়ে এখন পিনপতন নীরবতা। শুধু রুদ্রের কথাগুলো বেজে চলেছে চারদিকে। ঠিক আছে আপনাদের বলতে হবে না। ধরুন কিছু বড় বড় ব্যবসায়িক, তাদের ব্যবসা কি অস্ত্র পাচার, খাবারে ভেজাল করা, দেশের সম্পদ লুট করা। আমাদের দেশে আজ পর্যন্ত কি দেখেছেন যে এদের একজনকেও কোনো প্রমাণ সহিত পুলিশ ধরেছে? আমার তো মনে পড়ছে না। ধরবে কি করে? আরে তারা তো নিজেরাই বিক্রি হয়ে আছে ওই কালো টাকার কাছে। এই যে চেয়ারে দিব্যি বসে আমাকে এখানে হুকুম দিয়ে আনালো আমাদের চিফ, তো বলুন প্রধান সাহেব, বলুন যে আপনি নিজে কোনোদিন বিক্রি হননি, কখনো ঘুষ খাননি। চিফ নিজে মাথা নিচু করে নিল। হোয়াইট স্নাক্স টিমকে শনাক্ত করতে কত ফোর্স লাগালো। তারা নাকি আমাদের কাজে নিবে। সরকারিভাবে আমরা কাজ করব। তাই নাকি সরকারিভাবে কাজ করব? এত সোজা? এই আইনের হাতে যদি প্রমাণসহ কোনো অপরাধীকে ধরিয়ে দেওয়া হয়, তাহলে টাকার জোরে কিছুদিন পরেই তারা ছাড়া পেয়ে যাবে। তো কেন আমরা আইনের সাথে কাজ করব বলতে পারেন? যেখানে অপরাধীর তো কোনো শাস্তিই হলো না। এত কষ্ট করে আমার টিম প্রমাণ জোগাড় করলো, তার মূল্য কি থাকলো? তাই তো আমরা আমাদের মতো তাদের যোগ্য শাস্তি দিয়ে ছেড়ে দেই। কি করবেন আমায় নিন করুন। সাহস থাকলে কেউ এগিয়ে আসুন দেখি। আপনারা বলছেন কেন লুকোচুরি খেলছি তাই না? তো দিচ্ছি আপনাদের জবাব। 1 মাস আগে মনে আছে আপনাদের নিশ্চয়ই, চট্টগ্রামের এমপি আনিস শেখকে এক্সপোজ করলাম। আমার বাবা মার খুনি। আমার বাবা মা আজ খুন হয়েছে 16টা বছর, কেউ তার খোঁজ করেনি। কেন খুন হলো? প্রকাশ্যে এই আনিস শেখকে এক্সপোজ করতে চেয়েই। তো আপনারা কি করে ভাবলেন আমাদের টিমের প্রত্যেকটা মূল্যবান সদস্যকে প্রকাশ্যে এনে তাদের মৃত্যুর মুখে ঠেলে দেব আমি? আমার নামটাকে এক্সপোজ করেছে জানি না, তবে তাকে খুঁজে পেয়ে আমি ছেড়ে দেব না, আমারা ছাড়ব না। আজ আমার সত্যি জানার পর আমার পরিবার যতটা হুমকির সম্মুখীন হলো, এর দায় কে নিবে? কে তাদের নিরাপত্তা দিবে? এই পুলিশ। হাস্যকর। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। কি? কেন? কিভাবে? আপনাদের সকল উত্তর পেয়ে গিয়েছেন। অপরাধীদের পর্যাপ্ত সাজা দিতেই আমার এই অভিযান। এবং যতদিন সম্ভব আমরা এটা চালিয়ে যাব সবার অলক্ষ্যে। এবং আমার পরিবারকে, সকল টিমের সদস্যদের নিরাপদে রাখতেই এই লুকোচুরি। আর আপনারা আজ থেকে আমি হোয়াইট স্নাক্সের লিডার এটা ভুলে যাবেন। মনে রাখবেন আমি শুধু একজন সাধারণ মানুষ। এন্ড দিস ইজ মাই অর্ডার নট রিকোয়েস্ট জনগণস। ধন্যবাদ। রুদ্রমঞ্চ থেকে নামার সময় হঠাৎ পিহুর ডাকে রুদ্র চমকে পাশ ফিরে তাকাতে চাইল। ইমতিয়াজ মির্জা ধাক্কা দিয়ে রুদ্রকে সরিয়ে দিল। ঠিক তখনই ঠাস করে গুলি ছোড়ার শব্দ হলো। ইমতিয়াজ মির্জার পেটের ঠিক বা পাশে গুলিটা এসে লাগলো। শ্রেয়সী চিল্লিয়ে ডেকে উঠল, বাবা! ঘটনায় জনগণ ছোটাছুটি শুরু করল। হৈহুল্লোড় পড়ে গেল। আরুষ সঞ্জয় এগিয়ে এসে দ্রুত ইমতিয়াজ মির্জাকে নিয়ে ছুটলেন। তাকে এক্ষুনি হাসপাতালে নিতে হবে। শ্রেয়সী দেখল একটা মাস্ক পরা ছেলে দৌড়ে পালাচ্ছে।
শ্রেয়সী কোমর থেকে রিভলভার বের করে দৌড়ে তার পিছু নিল। এই দ্বারা রুদ্র ঘটনার আকস্মিকতায় হতভম্ব। তখন পিহু এসে রুদ্রকে ধরে ডুকরে কেঁদে দিল। তুই তুই ঠিক আছিস ভাই, তোর তোর কিছু হয়নি তো? প্রাইভেট হসপিটালে আইসিইউ এর সামনে দাঁড়িয়ে আছে সুব্রতা মহলের সকলে। ইমতিয়াজ মির্জার অবস্থা ভালো নয়। সবার মুখেই গাম্ভীর্য বিদ্যমান। পিহুকে সেলাইন দেওয়া হয়েছে। পর্যাপ্ত খাবার না খাওয়ায় তার শরীর অত্যন্ত দুর্বল। তখন রুদ্রর কোলের মাঝেই পিহু অজ্ঞান হয়ে পড়ে। ওকেও হসপিটালে অ্যাডমিট করা হয়েছে। রুদ্রর চোয়াল থেকে থেকে কিছুক্ষণ পর পরই শক্ত হয়ে উঠছে। শ্রেয়সী গুলি করা ছেলেটিকে ধরতে পারেনি, তার আগেই পালিয়ে গিয়েছে। তার মনে চাচ্ছে ছেলেটাকে ধরে একদম সকল হাড্ডি মাংস গুঁড়িয়ে দিতে। এখানে স্পষ্ট বোঝা যাচ্ছে গুলিটা রুদ্রকে ছোড়া হয়েছে। রুদ্রকে কেন মারতে চাইছিল কেই বা সেই মুখে শোধারি। পিহু এতদিন কোথায় ছিল? ওর জ্ঞান না ফেরা পর্যন্ত কিছু বোঝা যাচ্ছে না। পিহুর হাত বাঁধার দাগ দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে তাকে কেউ আটকে রেখেছিল। হঠাৎ পিয়ম হন্তদন্ত হয়ে ছুটে এলো হসপিটালে। বাবা কোথায়, মা? তুলি বেগম কথা বলার আগেই শ্রেয়সী তেড়ে গেল তার দিকে। কেন এসেছিস তুই, কেন এসেছিস? আর পিহুকে কেন এত দিন আটকে রেখেছিলি বল? বাবার অবস্থা ক্রিটিক্যাল আর তুই এখন এসেছিস বাট নিতে। কি ভাবিস তুই সবাইকে? হ্যাঁ। শ্রেয়সী কতগুলো চড় থাপ্পড় দিল পিয়মকে। শ্রেয়সীর কার্যের সঙ্গে এমন বেশভূষায় কিছুটা অবাক হল পিয়ম। রুদ্র পিয়মের দিকে অগ্নি চোখে তাকিয়ে শ্রেয়সীকে টেনে আনল। পিয়ম চকিতে চাইল। আজ 28টা দিন ধরে সে পিহুকে খুঁজে যাচ্ছে। পিহুকে পেয়েছ কোথায়? কোথায় পিহু? বিশ্বাস কর শ্রেয়সী, আমি পিহুকে কোথাও আটকে রাখিনি। আমি তো আরও ওকে বিগত 28টা দিন ধরে খুঁজে যাচ্ছি। তুই না আটকে না রাখলে কে আটকে রাখবে তাহলে? পিহু জ্ঞান ফিরুক, তারপরই সব জানা যাবে। রুদ্র থমথমে কণ্ঠে আবারও বলল। তোর পিহুকে দেখার কোন দরকার নেই। ওর জন্য আমরাই যথেষ্ট। পিয়ম করুণ চোখে রুদ্রর দিকে চাইল। আজ নিজের বাবার মতো সেও একই পথে এগোলো, তার বাবা না জেনে আর সে সব জেনে শুনে। পিয়ম মুখ ঢেকে পাশে বসার জন্য চেয়ারে নিজের গা এলিয়ে দিল। বড্ড ক্লান্ত সে। পিহুর খোঁজে ঠিকমতো তার খাওয়াও হয়নি এতগুলো দিন। ডাক্তার আইসিইউ থেকে বেরিয়ে বলল, পেশেন্ট কন্ডিশন এখন আউট অফ ডেঞ্জার। তাকে এখন অবজারভেশনে রাখা হয়েছে। 24 ঘন্টার আগে দেখা করা যাবে না। একজন নার্স ছুটে এসে বলল, স্যার পেশেন্ট পিয়ন্তিকার জ্ঞান ফিরেছে। রুদ্র নামের কাউকে সে খুঁজছে। সকলে ওয়ার্ডে ঢুকতেই দেখল পিহু উঠে বসে আছে। তার সেলাইন দেওয়া শেষ। রুদ্র এগিয়ে গেল। পিহু, আমি জানি তুই কি জানতে চাস ভাই। বলবো আমি সব। তার আগে আরাফাতকে খুঁজে নিয়ে আয়। রুদ্র ভ্রুকুচকে বলল, আরাফাত মানে তোর ফ্রেন্ড আরাফাত? হ্যাঁ। শ্রেয়সী বলল। ওকে খুঁজতে হবে কেন? ফোন দিলেই তো চলে আসবেন। আসবে না? শ্রেয়সী আশ্চর্য হয়ে বলল। আসবে না মানে? কারণ ওই তো রুদ্র ভাইকে গুলিটা করতে গেছিল, কি করে আসবে বলতো শ্রেয়সী? সকলের মাথায় যেন বাজ পড়ল। আরাফাত? আরাফাত মানে ও কেন রুদ্রকে গুলি করতে যাবে? সেটা ওকে খুঁজে এনেই জিজ্ঞেস করো তোমরা। এমন একটা অবিশ্বাস্য কথা শুনবে তাদের কল্পনায় ও ছিল না। শ্রেয়সী মূর্তির মতো থমথমে কণ্ঠে বলল, কোথায় খুঁজব ওকে? সেটা অফিসার পিয়ম মির্জাকেই না হয় জিজ্ঞেস করো। পিয়ম জানে। শ্রেয়সী বিশ্বাস কর, আমি জানি না ওই কালপ্রিটটা এখন কোথায় আছে। আমি সত্যি জানি না। ওকে পেলে আমি পুঁতে ফেলবো জাস্ট। পিহু পিয়মের দিকে ঘৃণাভরা দৃষ্টিতে তাকিয়ে থেকে তাচ্ছিল্যের সুরে বলল, এখনো কেন অভিনয় করছেন মিস্টার পিয়ম মির্জা? অভিনয় আর ভালো লাগছে না। সত্যি বলছি। সবার অভিনয় দেখতে দেখতে আমি হাঁপিয়ে গেছি জাস্ট। পিহু ডুকরে কেঁদে উঠল। তুলি বেগম তাকে আগলে নিল। সরল সোজা, নরম মনের ছেলেটা কেন গুলি করতে যাবে হঠাৎ রুদ্রকে? আর কোথায় খুঁজব ওকে? সবার চিন্তার মাঝেই অন্তিকা যেন পুনরায় বিস্ফোরণ ঘটালো সেখানে। অন্তিকা আক্রোশের সাথে বলে উঠল, রুদ্র ভাই, আমি জানি আরাফাত কোথায় থাকতে পারে। আর ওকে কোনো সহজ সরল ভোলাভালা ভেবে ছেলে ভুল করবেন না। ও একটা ক্রিমিনাল। ভোলাভালা থাকার নাটক করে ও শুধু। আর আপনাকে মারার প্ল্যান ওর আজ থেকে নয়, অনেক আগে থেকে। অন্তিকার বলে দেওয়া স্থানে গিয়ে ঠিক আরাফাতকে পাওয়া গেল। বেয়াদবটা বসে বসে মদ গিলছে। ওকে রুদ্র মারতে মারতে সোজা নিয়ে এসেছে শুভ্রতা মহলে। আজ আর হোয়াইট স্নাক্সে নয়, শুভ্রতা মহলে সব ফয়সালা হবে। আর কোনো পারিবারিক ঝামেলা হবে না।
আজই সব ফয়সালা করবে। সবাই আগেই এসেছিল। পাপিয়াকে হসপিটালে রেখে এসেছে যদি কোনো দরকার হয়। যদি ইমতিয়াজ মির্জা এখন অবজারভেশনে আছে। আরাফাতকে চেয়ারের সঙ্গে বেঁধে রেখেছে আরশাদ। তার গায়ে হাত পায়ে স্পষ্ট ক্ষতের চিহ্ন। সেগুলো রুদ্রই করা। আর পিয়ম মাথা নিচু করে সোফায় বসে আছে। সকলে অবিশ্বাস্য দৃষ্টিতে একবার পিয়মের দিকে, আরেকবার আরাফাতের দিকে। দুজন সহজ সরল মানব। আর তারাই কিনা দিন শেষে সবচেয়ে বড় ক্রিমিনাল বের হলো। তুলি বেগম নিঃশব্দ পায়ে এগিয়ে গেল পিয়মের দিকে। মায়ের উপস্থিতিতে পিয়ম মাথা তুলে তাকালো। তুলি বেগম নিজের গায়ের সর্বশক্তি দিয়ে চর বসালেন পিয়মের গালে। মুহূর্তেই 5 আঙুলের ছাপ বসে গেল তার গালে। এমন জঘন্য পাপ তুই কি করে করতে পারলি পিয়ম? ছোট থেকে তোকে আমরা এই শিক্ষা দিয়েছি। এতটা অধপতন হয়েছে তোর। তোদের 3 ভাই বোনকে কতটা কষ্ট করে মানুষ করেছি। তার এই প্রতিদান বের হলি তুই। তোর বাবা যদি জানে তার ছেলে কালোবাজারির ব্যবসা করে তার কি অবস্থা হবে তুই ভাবতে পারছিস? পিয়ম মায়ের পা জড়িয়ে ধরে কেঁদে দিল। আমায় ক্ষমা করে দাও মা, আমার ভুল হয়েছে। আমি টাকার লোভ আর হিংসা থেকে নিজেকে প্রতিহত করতে পারিনি মা। আমায় ক্ষমা করে দাও। আর কখনো করব না মা। এটা ক্ষমার মতো বিষয় নয় পিয়ম, অপরাধ করেছিস তুই। কেন করলি এমন, কেন করলি? তুলি বেগম ডুকরে কেঁদে উঠল। শ্রেয়সীর ইশারায় সাইমি তুলি বেগমকে সরিয়ে একটা সোফায় বসিয়ে দিলেন। পিয়ম শুরু থেকেই অপরাধের সঙ্গে জড়িত ছিল। আনিস শেখের সাথে তার হাত ছিল কিন্তু তা সবার অলক্ষ্যে। আরুষেরও তা জানা ছিল না। বাবা ইমতিয়াজ মির্জার সব সময় আরেকজনের দেখানো পথে চলা পিয়মের কোনো কালেই পছন্দ ছিল না। ইমতিয়াজ মির্জা পিয়মকে কিছু না জানালেও পিয়মের ধূর্ত মস্তিষ্ক সবই বুঝে গিয়েছিল চট করে। বাবার কাছে আনিস শেখের লুকানো কোনো প্রমাণ থাকতে পারে পিয়মের ধারণায় ছিল না। হ্যাঁ, পিহুকে সে ভালোবাসে কিন্তু রুদ্রকে সে হিংসা করে। তার দাদা সমস্ত সম্পত্তি তার এক নাতির নামে লিখে দিয়েছে, সে কি জলের বানে ভেসে এসেছে। কিন্তু এই হিংসা শুধুমাত্র কয়েক মাস আগেই শুরু হয়েছে। কারণ এর আগে তো তার রুদ্রর সম্পর্কে জানা ছিল না, আর না জানা ছিল রুদ্র তার চাচাতো ভাই। আনিস শেখ তার অবৈধ চাচা। ব্যবসায়িক খাতিরে আনিস শেখের কাছ থেকে সে রুদ্রর ব্যাপারে জানতে পারে। আর তখন থেকেই শুরু হয় রুদ্রর প্রতি তার হিংসার পারদ। কয়েক বছর ধরেই বিভিন্ন ড্রাগ ডিলার, অস্ত্র পাচারকারীদের সাথে হাত আছে তার। সিআইডি অফিসার হওয়ার দরুন সেগুলো ডেলিভারি করতেও তার সুবিধা হয় ভালোই। পিয়ম জানত হোয়াইট স্নাক্স তার খোঁজ পেলে তাকেও শাস্তি দিতে দুবার ভাববে না। কিন্তু কে এই টিমের লোক পিয়মের সেটা জানা ছিল খুব জরুরি। তাই তো নিজে তুলে নিয়েছিল কেসের দায়িত্ব। কিন্তু পিয়ম যখন জানতে পারল সেই টিমে পিহু নিজে ফিমেল লিডার, তখন সে থমকে গেল। ভালোবাসার মানুষকে কি করে সে বিপদের মুখে ফেলে দেবে? সে যে খুবই ভয়ঙ্কর হৃদয় বিদারক কাজ। কি করে তা সম্পূর্ণ করবে সে? তাই মাসখানেক সে চুপ ছিল। কিন্তু তাকে চুপ থাকতে দিল না আরাফাত। হ্যাঁ, আরাফাত। আরাফাত হচ্ছে ব্যবসায়ী ইয়াসির কামালের ভাগ্নে, যাকে কোমায় পাঠিয়েছিল হোয়াইট স্নাক্স টিম। ইয়াসির কামালকে ধরার আগে আরাফাত বুদ্ধি করে তার মামাকে বলেছিল হোয়াইট স্নাক্স টিমকে শনাক্ত করতে একটা ফাঁদ পাততে। তার মস্তিষ্ক ছিল তুখর। কারণ ইতোমধ্যে তারা দেখে ফেলেছিল ওদের টিমের লোকেরা ইয়াসির কামালের বিরুদ্ধে প্রমাণ জোগাড় করতে শুরু করেছে। কামালের বেআইনি ব্যবসার হদিস তারা পেয়ে গিয়েছিল। আরাফাত শুরু থেকেই ছিল তীক্ষ্ণ বুদ্ধি সম্পূর্ণ। পাপের সাম্রাজ্যকে বাঁচাতে ফাঁদ পাতে ইচ্ছে করে কিছু প্রমাণ ফেলে রেখে টোপ দিয়েছিল টিমের লোকেদের। ওদের একজনকে ধরে সে জানতে পারে পিহুর সম্পর্কে। আরাফাত অনার্স ফার্স্ট ইয়ারে নয়, সে অন্য ভার্সিটিতে অনার্স চতুর্থ বর্ষে, অর্থাৎ আরাফাত কোনো 19 বছরের তাগড়া যুবক নয়। সে 23 বছরের পরিপূর্ণ একজন পুরুষ। কিন্তু শুধুমাত্র তার চেহারার গড়ন দেখে তার বয়স বোঝা দুষ্কর, আর এই সুযোগটারই সুযোগ নিয়েছে আরাফাত। আরাফাতের মা নেই। আরাফাত যদি শুধুমাত্র ট্রান্সফার হয়ে ওই ভার্সিটিতে ভর্তি হতো তাহলে পিহুর সঙ্গে সারাক্ষণ থাকা তার জন্য টাফ হয়ে যেত। কিন্তু সে যখন চতুর্থ বর্ষে নয় বরং পিহুদের সাথে প্রথম বর্ষে ভর্তি হলো টাকার জোরে, তখন সব সহজ হয়ে গেল। এই জন্যই আরাফাত ট্রান্সফার নিয়ে ভর্তি হয় ওই ভার্সিটিতে। বন্ধুত্ব পাতায় পিহুদের সাথে। পিহুকে উস্কানি দিতেই আরাফাত বার হোয়াইট স্নাক্সের বিভিন্ন ব্যাপারে খুঁচিয়ে যেত। কিন্তু পিহুর মুখ থেকে টু শব্দটি বের হতো না। কিন্তু সমস্যা তখনও গুরুতর নয়।
আরাফাতদের প্ল্যান ছিল শুধুমাত্র হোয়াইট স্নাক্সকে এক্সপোজ করে তাদের দিক থেকে নজর সরানো। কিন্তু সমস্যা তখনই তৈরি হলো যখন শ্রেয়সীকে তার ভালো লেগে যায়। সঙ্গে রুদ্র তার ভালো লাগার পাখি শ্রেয়সীকে ছিনিয়ে নেয়। আরাফাতের রাগ তরতর করে বাড়তে থাকে। রিসার্টের দিনগুলোতে তার রাগ আরও বেড়ে যায়। রুদ্রকে দেখতেই তাকে মারতে ইচ্ছে করে। তাই তো পড়ার নাম করে সে বেশি সময় রুমেই কাটাতো। হলুদের আগের দিন শ্রেয়সীর সঙ্গে রুদ্রর জড়িয়ে থাকা সে মেনে নিতে পারেনি। রাগের পার্দে হলুদের দিন রুদ্র চোখে সে হলুদও ঢুকিয়ে দেয় ইচ্ছা করে। কিন্তু রুদ্র যে হুট করে কেন বিদেশ চলে গেল তাও শ্রেয়সীকে সঙ্গে নিয়ে তা আজও বুঝতে পারল না আরাফাত। পরবর্তীতে তার মামার অনুপস্থিতিতে একটা ডিলের সাইন করার সময় তার দেখা হয় পিয়মের সাথে। পিয়মকে দেখে সে অবাক হয়ে যায়। কারণ এই লোককে সে দেখেছে শ্রেয়সীদের সাথে। এরপর পিয়মের সাথেই হাত মেলায় আরাফাতরা। আরাফাত আশ্বস্ত করে পিহুর কিছু করবে না। হোয়াইট স্নাক্সকে সামনে আনবে। তার ক্ষোভ শুধু রুদ্রর উপর, আর কেউ না। পিয়মও তাতে রাজি হয়। কারণ তারও রুদ্র উপর প্রচুর ক্ষোভ, সেই ভার্সিটি লাইফ থেকে তার উপর বেরিয়েছে সম্পত্তির খোঁজ। আসলে দুনিয়ায় কেউ কখনো কারো প্রকৃত বন্ধু হতে পারে না। সম্পর্কের ফারাক সেই কোথাও যেন একটু আকটু রয়ে যায়। তুমি যতই অপরকে আপন ভাবো না কেন, সুযোগ পেলে ঠিক সেই তোমার পিঠে ছুটি বসাবে। পিয়মের ভুলটা এইখানেই ছিল। সে শকুনের কাছে মুরগি বর্গা দেওয়ার প্রতিশ্রুতি পেয়েছিল। এই শয়তান পিহুকে আটক করবে তা সে ভাবতেই পারেনি। নিজ কথা শেষে আরাফাত শয়তানি হাসল। বলল, ইসস, আমার শুরু একটাই আফসোস, বুলেটটা রুদ্রর বুকে ঢুকাতে পারলাম না। মাঝখান থেকে ওই বাপটা এসে বাগড়া দিল শীত। তার মানে তুই পিহুকে আটকে রেখেছিলি? রুদ্রর কথায় আরাফাত শয়তানি হাসল। বলল, হ্যাঁ, আমি তো তোর বোনকে আটকে রেখেছিলাম তোকে কষ্ট দিতে। যতটা কষ্ট তুই আমার থেকে শ্রেয়সীকে নিয়ে তুই করেছিস। দেখ দেখ তোর বোনটা কেমন শুকিয়ে গেছে। আহারে, হবে না কেন? দিনে একবেলা পোড়া রুটি খেতে দিয়েছি। তবুও ভালোই স্বাদ ছিল, তাই না পিহু? পিহু ঘৃণা ভরা দৃষ্টিতে ওর দিকে তাকালো। বন্ধুতে যাকে সবথেকে বেশি বিশ্বাস করত সে সেই ধোঁকা দিল তাদের। রুদ্র তেরে যেতে চাইলে অমর চৌধুরী হাত দিয়ে ইশারা করলেন ওকে থামতে। থামো রুদ্র। আরাফাতকে ওর প্রাপ্য শাস্তি অবশ্যই দেওয়া হবে। কিন্তু আজ সব কিছুর ফয়সালা আমি চাই। এই শুভতা মহলে আর কারো মনে যদি কোনো কালো দাগ থাকে তা আজই পরিষ্কার করতে চাই। পারিবারিক আর কোনো ঝামেলা আমি বরদাস্ত করব না। সেই যুবক বয়স থেকে অনেক সহ্য করেছি, আর না। আজ ধরে নাও এটা একটা কোটার এর জ্বর জমর চৌধুরী সম নিজে। সে সবার জবান বন্ধি নিবে। এবং সকলকে সব সত্যি বলতে হবে। এবারে অন্তিকা তোমায় প্রশ্ন করি দিদি ভাই। অন্তিকা মাথা নিচু করে জবাব দিল, জি। মেয়েটা সেই হাসপাতাল থেকেই কেঁদেই যাচ্ছে। জবে থেলে আরাফাতের ঠিকানা বলল। তুমি আরাফাতের ঠিকানা জানলে কিভাবে? তোমার তো জানার কথা নয়। কি গোপন করেছো আমাদের থেকে, সব সত্যি বলো নির্ভয়ে দিদি ভাই। আরাফাত মাঝখান থেকে হাসতে হাসতে বলল, আরে অত ছিল আমার একটা গুটি। কিন্তু বেয়াদব মেয়ে শেষমেশ এসে ওর মতো পাল্টে ফেলল। ওমর চৌধুরী ধমকে উঠলেন আরাফাতকে, চুপ আর একটা আওয়াজ করবে না তুমি। দিদিভাই তুমি বলো। অন্তিকা কাঁদতে কাঁদতেই বলতে লাগলে, আরাফাত আমায় অস্ত্র হিসেবে ব্যবহার করতে চাইছিল। আমায় হুমকি দিয়েছিল আমি যেন সুব্রতা মহলের সকল তথ্য ওকে জানাই। না হলে এতিম ছিল। এবারে ওর পালক বাপ মাকে মেরে পুনরায় এতিম করে দেবে। আমি ভয় পেয়েছিলাম। মারতে বলেছিল আমাকে রুদ্রর খাবারে বিষ মিশিয়ে। আমার দুর্বলতার সুযোগ নিতে চেয়েছিল ও। আরাফাত আবার বলে উঠল, হ্যাঁ হ্যাঁ, ধীরে ধীরে ওর ভাইয়ের প্রতি করুণা জন্মালো। আরুষের প্রতি ভালোবাসা উথলে পড়তে লাগলো। তুলি বেগমের প্রতি ভালোবাসা। সুব্রতা মহলের সকলের প্রতি ও দুর্বল হয়ে গেল। মারতে চাইল না রুদ্রকে। ওই মেয়ে পাল্টি নিল। তখন বুঝলাম যা করার আমাকেই করতে হবে। প্রথমে নিজেকে অসহায় দেখানো ছিল সবটাই অন্তিকার নাটক। মারতে চাইব না। মারতে চাইব না তো কি করব? শুধুমাত্র ওই রুদ্রর জন্য অডিশন দেওয়ার পর আমায় নায়ক হিসেবে সিলেক্ট করেনি। প্রথমে নাকি রুদ্র মুভিটা করবে না বলেছিল। তাই আমায় ওয়েটিংয়ে রেখেছিল। কিন্তু পরে কি এমন দরকার হলো যে ও শুটিংয়ে রাজি হয়ে গেল। সব কিছুতে রুদ্র রুদ্র রুদ্র। জীবনটা জ্বালাফালা করে দিল। না ব্যবসায় শান্তি আছে না ক্যারিয়ারে। শ্রেয়সী উঠে গিয়ে ঠাস করে আরাফাতের গালে চর বসিয়ে দিল।
কোমর থেকে গানটা বের করে চেপে ধরল ওর মাথায়। চিবিয়ে চিবিয়ে বলল, কোথাও কোনো ঝামেলা নেই জানোয়ার। ঝামেলা তোর মাঝে। তুই সৎভাবে ব্যবসা করলে তোর বালের কাছে ও কেউ যেতে পারতো না। অথচ তুই ব্যবসা করবি ভণ্ডামি আর তোকে সবাই চাটবে ভাবিস কি করে। আর ক্যারিয়ার গড়তে হয় যোগ্যতা দিয়ে, মূর্খামির পরিচয় দিয়ে নয়। ওমর চৌধুরী নিষেধ করলেন শ্রেয়সীকে। দিদিভাই থামো, কি করছো কি? বুলেট বের হয়ে যাব। না দাদু, আজ ওকে আমি শেষ করেই ছাড়ব। এই জানোয়ারটার জন্য আজ আমার বাবা হাসপাতালের বেডে। আনিস শেখের থেকেও চরম জঘন্য ও পাপিষ্ঠ জানোয়ার। রুদ্র জোর করে শ্রেয়সীর হাত থেকে গানটা নিয়ে নিল, টেনে দূরে এনে দাঁড় করালো। শ্রেয়সী রুদ্রর বাহুডোরে থেকেই অন্তিকার দিকে শূন্য চোখে তাকিয়ে বলল, তুই অন্তত একটাবার আমায় সবটা জানাতে পারতি অন্তিকা। অন্তিকা অপরাধবোধে নিজের মাথা নিচু করে নিল আরো। কি করে সে বলতো? শয়তানটা তো তাকে মেরে ফেলার হুমকি দিয়েছিল। সব বলে দিলে তাকে মেরে দেবে। নিজ প্রাণের ভয় কে না করে। স্তব্ধ সকলে। শেষমেশ অন্তিকাও এসবে আরুষ শূন্য চোখে নিজ ভালোবাসার দিক চাইল। সকলের মতো সে তাকে ভুল বুঝল না। সকলের মাঝে সে অন্তিকার দিকে এগিয়ে নিজ বক্ষে চেপে ধরল নিজ প্রেয়সীকে। মাথায় হাত বুলিয়ে দিল যত্নে। অন্তিকার এই মুহূর্তে একটা নির্ভরযোগ্য মানুষের দরকার। আর সেটা হলো আরুষ। সকলে দেখলেও কিছু বলল না। ওমর চৌধুরী এবার পিহুকে জিজ্ঞেস করল, পিহুমা, তুমি কেন পিয়মের পিছু নিয়েছিলে? পিহুর উত্তর দেওয়ার আগে পিয়ম ঝাঁপিয়ে পড়ল পিহুর পায়ের কাছে। আমাকে মাফ করে দে পিহু। যত ইচ্ছা মার, তবুও আমায় দূরে ঠেলিস না পিহু। তোর পায়ে পড়ি। তোর দহনে যে আমি পুড়ে খাক হয়ে যাব পিহু। নিঃশেষ হয়ে যাবে আমার সকল মানসিক অস্তিত্ব। একটু দয়া করো না। পিহু ঝট করে সরে গেল। তাচ্ছিল্যপূর্ণ কৌতুক স্বরে বলল, আপনার কি মনে হয় মিস্টার পিয়ম মির্জা আমি আপনাকে এখনও ভালোবাসি? উহু, কক্ষনো না। এই পিয়ন্তিকা চৌধুরীপির হৃদয়ে কোনো ভণ্ড, প্রতারক, বিশ্বাসঘাতকের জায়গা নেই। বিয়ের সময়ের কথাগুলোর মান আমি আর রাখতে পারলাম না পিয়ম ভাই। আপনি তো আমায় রাখার সেই সুযোগটাই দিলেন না। দিলে হয়তো রাখতে পারতাম। আপনাকে বাসর রাতে আমি কি বলেছিলাম মনে আছে? এমন কোনো কাজ কখনো করবেন না যাতে আপনার পিহুর মৃত্যু হয়। কিন্তু সেটাই আপনি করলেন। সেই মূর্খতামিটাই চালিয়ে গেলেন। আপনি কি ভেবেছিলেন পিহু কিছু বুঝবে না? এতটাই কাঁচা খেলোয়াড় ভাবেন নাকি আমাকে আপনি? এতটা কাঁচা খেলোয়াড় হলে তো আর হোয়াইট স্নাক্সের টিম মাথা উঁচু করে দাঁড়াতে পারত না। আপনি তো প্রথমে আমার সম্পর্কে জানতেন না। তাই আপনি আমায় আপনার প্রতিদ্বন্দ্বী ও ভাবতেন না। আপনিও ভাবতে পারেননি আমি ভোলাভালা মেয়েটা আপনার অপরাধের বিষয়ে কিছু জানতে পারবো বা করতে পারবো। তাই প্রথমবার আমি যখন আপনার বাসায় যাই, রান্নাঘরে গেলে আমি সেখানে টেবিল ক্লথে ড্রাগের গন্ধ পাই। ভেবেছিলাম আপনি হয়তো ড্রাগ নেন। কিন্তু আপনি যখন ওয়াশরুম যান আমি আপনার রুম থেকে পুরো কয়েকটা বাক্স ভর্তি ড্রাগের স্যাম্পল পাই। আমি প্রচণ্ড অবাক হয়েছিলাম। এগুলো কি? আমার পিয়ম ভাই। আর এগুলো? আমার চোখকে আমি বিশ্বাস করতে পারছিলাম না। কিন্তু আমি জানতাম আপনি আমায় সত্যিকারের ভালোবাসেন। আমি রুদ্র ভাইকে সবটা জানালে। ভাই আমাকে চুপ থাকতে বলে। আর সেদিন থেকেই শুরু হয় আপনার প্রতি আমার বিশেষ নজর। আপনাকে কবজা করার মাস্টার প্ল্যান। আপনার সম্পর্কে খোঁজ নিয়ে আপনার ব্যবসার সম্পর্কে জেনে আমার হৃদয়ে জন্ম নেওয়া ভালোবাসা তো প্রায় সেদিনই ফিকে হয়ে গিয়েছিল পিয়ম ভাই। বাকিটুকু আপনি এই কদিনে তা বালির মতো মিশিয়ে দিয়েছেন। বারবার বাহানায় আমি আপনার বাসায় যেতাম প্রমাণের খোঁজে। যতদিন না আপনি আমার পরিচয় জানেন। কিন্তু আমি ভেবেছিলাম আপনি আমার পরিচয় জানলে হয়তো এগুলো থেকে পিছিয়ে আসবেন। তাই তো নাটক করে আপনায় সব জানালাম। কিন্তু না, আপনি শুধরালেন না। শুধরানোর বদলে সবকিছু আমার থেকে লোকাতে শুরু করলেন। রুদ্র ভাই শুটিংয়ের কাজে দুবাই থাকাকালীন আমি টিমের কাজে ব্যস্ত ছিলাম। এই সুযোগে আপনি হাত মেলান আরাফাত এর সাথে। আর আপনার বাকিটা তো আরাফাত আমায় বন্দী করা অবস্থায় বলেছিল। আপনার কি ধারণা রুদ্র ভাই হানিমুন করতে গিয়েছিল দুবাই? বোকা মানব। আমি সেদিন বাসর রাতেই আপনায় পিছু নিয়েছিলাম। তখনই ভাইকে মেসেজে জানিয়ে গেছিলাম, ভাই শ্রেয়সীকে নিয়ে তুই রাতেই দুবাই ব্যাক কর। সব কিছু কিন্তু সুবিধার মনে হচ্ছে না। আমি সব ব্যবস্থা করে ফেলেছি। 2:30টায় তোদের ফ্লাইট পৌঁছে যাস। আমায় নিয়ে টেনশন করিস না, আমি ঠিক সব সামলে নেব। আরুষ আর আরশাদ ভাই তো আছেই।
কিন্তু আমি পিছু নেওয়ার দুদিন পরেই আরাফাত আমার মুখে স্প্রে করে অজ্ঞান করে বন্দি করে। কাপুরুষ একটা। আপনাকে আরাফাতই ফোন করে আপনায় আমার পিছু নেওয়ার বিষয়টি জানায়, যাতে আমাকে খুঁজে না পেয়ে আপনি আরাফাতকে সন্দেহ না করেন। কারণ আরাফাত তো জানতো আপনি আমায় পাগলের মতো ভালোবাসেন। সবকিছুর বিরুদ্ধে আপনি আমায় চান। কিন্তু আজ থেকে আমি আর আপনার নই। স্যালুট করতে হয় আরাফাত তোকে। কি বুদ্ধি! জাস্ট অসাধারণ। জানোয়ার একটা। পিহুর কথা শেষে আরাফাত চকিতে ওর দিকে চাইল। তার মানে ওরা হানিমুনে ঘুরতে যায়নি। রুদ্র ওকে ট্রেনিংয়ে নিয়ে গিয়েছিল। না। তোর কি মনে হয় রে বোকা মানব শ্রেয়সীর এমনি এমনি এত পরিবর্তন? তাছাড়া হোয়াইট স্নাক্স এমন একটা সময়ে রুদ্র অকৃতজ্ঞের মতো বউ নিয়ে ঘুরতে চলে যাবে। সেম অন ইউ। এত প্ল্যান করলি এইটুকু বুঝতে পারলি না? প্রিয়ম এখনো ওভাবেই বসে আছে পিহুর পায়ের থেকে 1 ইঞ্চি দূরে। ওমর চৌধুরী তাকে নির্দেশ দিলেন সোফায় গিয়ে বসতে। প্রিয়ম বাধ্য ছেলের মতো তাই করল। তার আর কি বা করার আছে? শক্ত, অভঙ্গুর পুরুষটি আজ বুক ব্যথায় জর্জরিত। তাও তার করা ভুলের কারণে। মাসুল তো তাকে গুনতেই হবে। ওমর চৌধুরী হুঙ্কার ছেড়ে বললেন, আর কারো মনে কি কোনো লুকানো অভিসন্ধি আছে? থাকলে এক্ষুনি বলে দাও। পরবর্তীতে জানলে পারলে তাকে চরম শাস্তি দেওয়া হবে। সঞ্জয়, অহনা, আরুষ, সাইমি, আরশাদ, তুলি। আছে তোদের মনে ভয়ঙ্কর কোনো অভিসন্ধি? সকলে একজোটে মাথা নাড়ল। তাহলে আজ থেকে সকলে এই সুব্রতা মহলে থাকবে। কিন্তু পিয়ম থাকতে পারবে না। সেই কথায় থাকবে জানে না। শুধু পুনরায় যদি সে অপরাধে জড়ায় তখন তাকে ভয়ঙ্কর শাস্তি পেতে হবে। তাছাড়া ভালোবাসার থেকে বিচ্ছেদ হওয়ার থেকে বড় শাস্তি আর কি বা হতে পারে? দুটো গার্ডকে বললেন আরাফাতকে হোয়াইট স্নাক্সে নিয়ে যেতে। সেখানে তার যথাযথ শাস্তি হবে। আর সকলে যে যার যার রুমে যাও। আর একটা কথা, আরুষ আর অন্তিকার বিয়ে পরশু ঘরোয়াভাবেই সমাপ্ত হবে। সুব্রতা মহলে কোনো অনৈতিক কাজ হবে না। সেটা ভালোবাসার বেলায়ও না। সুব্রতা মহল থাকবে শুভ্র, কোমল। যাও যার যার রুমে যাও সব। পরদিন হসপিটালে পৌঁছায় সকলে। ইমতিয়াজ মির্জার জ্ঞান ফিরেছে। দুদিন পর তাকে ডিসচার্জ করে দেওয়া হবে। সকলে তাতে আনন্দিত। কিন্তু তবুও কোথায় যেন বিষাদের ছায়া। সব কেমন নিরামিষ। আসলে পরপর কতগুলো ঘটনায় সকলের মস্তিষ্কের আনন্দঘন মুহূর্ত ধীরে চলছে। কিন্তু অহনা, যে চরম বিষাদের মাঝেও হাসতে জানে সেই সবাইকে সামলে নিল। আজ বিষাদের মাঝের সকলকে আনন্দে রাখার চরম গুণটা কাজে লেগে গেল। এই তোরা সবাই এমন মনমরা হয়ে বসে আছিস কেন বলতো? বাবা তো সুস্থ হয়ে গেছে। মনে হচ্ছে কে মরে গেছে তার শোক পালন করছিস। কি বাবা তুমি একদম ফিট তাই না বলো? ইমতিয়াজ মির্জা হেসে বললেন, হ্যাঁ রে মা বিন্দাস। তোরা আরুষ আর অন্তিকার বিয়ের তোড়জোড় শুরু কর। আমি ডাক্তারের কথা মানছি না। কাল সকালেই আমি সুব্রতা মহলে যাব। আরে গোল্লায় যাক চেয়ারম্যানই। সেটা অন্য কেউ দায়িত্ব নেবে। একদম ঠিক বলেছ বাবা। সবাই বাসায় চলো। আরেকটা বিয়ে হবে সুব্রতা মহলে আর তোমরা এমন মন খারাপ করে বসে থাকবে বলো? তাহলে তো সবার মন খারাপ হবে। চলো চলো সবাই। পিহুর কথায় সবাই যেন প্রাণ ফিরে পেল। আসলে মূলত সকলে পিহুর জন্যই বেশি দুশ্চিন্তা করছিল। মেয়ে কালেকের থেকে এই পর্যন্ত একটা কথাও বলেনি। তার বিষাদেই সকলের বিষাদ ছিল। কিন্তু পিহুর এই মিথ্যা হাসি যে নকল। আমার জন্য কেন তোমরা সকলে দুঃখ পাবে বলো? তার বদলে আমিও না হয় অহনাদির মতো একটু মিথ্যা হাসির ভান করি, ক্ষতি কি তাতে? আমার একটু হাসির জন্য যদি একটা পরিবার হাসে তাহলে তাই সই। আরুষ আর অন্তিকার ঘরোয়াভাবে বিয়ে হওয়ার কথা থাকলেও তা হতে দিল না পিহু। আরে কিসের ঘরোয়া বিয়ে? যদি বিয়ের মতো না হয় তাহলে সেটা কিসের বিয়ে? কি দুঃখ পালন করে এমন নিরামিষ বিয়ে হবে বলো তো সবাই? বিয়ে হবে ধুমধাম করে। আর হলো ও তাই। ধুমধাম করে বিয়ে হলো। আরুষ অন্তিকার জুটি মিলিত হলো। আমাদের সমাজে অনেক সত্য থাকে যেগুলো সবাই জানে না। পারিবারিক ঝামেলা, খুনখারাবি, হিংসা, লোভ, এই সব মিলিয়েই আমাদের সমাজটা গড়ে উঠেছে। আবার এই সমাজের কিছু মানুষের মাঝেও রয়েছে অসীম ভালোবাসা। যেই ভালোবাসা পাওয়ার জন্য একজন ব্যক্তি সারা জীবন অপেক্ষা করতে পারে। তাদের মধ্যে পিয়মও একজন। যে শত বছর হলেও তার প্রেয়সীর অভিমান ভাঙ্গার অপেক্ষায় থাকবে। বদলে যায় সময়। পাল্টে যায় চলনচিত্র। 5 বছর পর
হসপিটালের বাইরে আজ ঠিক 5 বছর আগের মতো সুব্রতা মহলের সকলের চিন্তিত মুখভঙ্গি। শুধু সেখানে অনুপস্থিত শ্রেয়সী এবং অন্তিকা। কিন্তু সেদিন ছিল বিষাদের চিন্তায় সকলের মুখ ভার। তবে আজ আনন্দের সংবাদের চিন্তা তাদের সকলের মুখাবয়বে। সকলের গায়ের গড়নও পাল্টেছে। জনগণের সংখ্যাও বেড়েছে। জনগণ বাড়বে না কেন? 5টি বছর কেটে গিয়েছে যে। সঞ্জয়ের কোলে তাদের 4 বছরের ছেলে আরিশ এবং 1 বছরের মেয়ে আরিশা। আর আমাদের আরুষের কোলের মাঝে চুপচাপ শান্ত ভঙ্গিতে বসে আছে আরুষ এবং অন্তিকার 4 বছরে ফসল তাদের ছেলে অন্তু। অন্তু নামটা মূলত আরুষ রেখেছে তার প্রিয়তমা স্ত্রীকে ভালোবেসে। এখন তারা 3 জন। কিন্তু কিছুক্ষণ পর হয়তো 4 জন হয়ে যাবে। পিহুর পরনে শাড়ি। তার এক হাত দূরে দাঁড়িয়ে পিয়ম। বর্তমানে সে শাড়ি পরিধান করে। পিয়ম গত 6 মাস ধরে সুব্রতা মহলে থাকতে শুরু করেছে। আর সেই থেকে শুরু হয়েছে পিহুর শাড়ি পরার ব্যামো। যা পিয়মের কাছে ভয়ঙ্কর। আজ পর্যন্ত মেয়েটা তার সাথে কথা বলেনি। অথচ বাড়িতে আসার পর তাকে বিভিন্নভাবে সিডিউস করেই যাচ্ছে। বজ্জাত মেয়ের সব তাকে জ্বালানোর ধান্দা। অভিমান ভেঙে তার কাছেও আসবে না। অথচ দূর থেকেই তাকে পীড়া দেবে। রুদ্র মাথায় হাত দিয়ে চিন্তিত ভঙ্গিতে বসে আছে। আর মুখ দিয়ে আল্লাহ নাম জপ করে ফেনা তুলে ফেলেছে। একটু আগে শ্রেয়সীকে ওয়ার্ডে নিতে গেলে মানবের সে কি কান্না। কিছুতেই সে তাকে যেতে দেবে না। এদিকে শ্রেয়সী ব্যথায় মরমর অবস্থা। শেষে শ্রেয়সী নিজে রুদ্রকে চড় থাপ্পড় মেরে গালিগালাজ করে সরিয়েছে। সেই থেকে রুদ্র বাইরে বসে আছে করুণ ভঙ্গিতে। ওমর চৌধুরীর বয়স হয়েছে। সেও এসেছে কষ্ট করে নিজের শরীরটাকে দেনে নিয়ে। তুলি বেগমও চিন্তিত ভঙ্গিতে এক পাশে বসে রয়েছে। দুজন নাতি নাতনি আসতে চলেছে তার ঘর পুনরায় আলো করে। আনন্দ এবং দুশ্চিন্তার মিশ্রণ সকলের মাঝে বিরাজমান। সাইমি আরশাদকে সমানে খুঁচিয়ে যাচ্ছে। সাইমি নিজে 6 মাসের প্রেগনেন্ট। তবুও তার হাসপাতালে আসতে হবে। আরশাদ কত করে বারণ করলো কে শোনে কার কথা। সাইমি আরশাদের কানে ঘ্যান ঘ্যান করছে। এই ফুটাছাদ আপনিও কি আমার ডেলিভারির সময় রুদ্র ভাইয়ের মতো করবেন? বলুন না প্লিজ। এভাবে কান্না করবেন। আরশাদ তাকে এক ধমক দিয়ে চুপ করিয়েছে। এমনিতেই তার সাইমিকে নিয়ে টেনশনের শেষ নেই। জেদ করে হসপিটালে এসে যদি কোনো অঘটন ঘটে যায়। তার উপর বোনের এই অবস্থা। দুশ্চিন্তায় তার মাথা ফেটে যাচ্ছে। তার উপর সাইমির এত প্যাচাল। মেয়েটা কবে যে তাকে বুঝতে শিখবে? 5টি বছর তো কেটে গেল এই মেয়ের তবুও বাচ্চামি পোনা গেল না। আরশাদের ধমকে তখন থেকে সাইমি থুম ধরে আছে। বাচ্চা পেটে এলে নাকি মায়েরাও বাচ্চা বনে যায়। সাইমি তার জলজ্যান্ত প্রমাণ। আরশাদ ভেবে পায় না একটা মানুষ এতটা পাগলামো কি করে করতে পারে। তবু আরশাদ সব মেনে নেয়, যতই হোক বাবার ডাক শুনতে পাবে সে তার বউয়ের দ্বারা। এটুকুই শান্তি। শুনতে অবাক লাগলেও ঘটনা সত্য। অন্তিকা এবং শ্রেয়সীর একসঙ্গে লিভার পেইন উঠেছে। যদিও অন্তিকার এবার দ্বিতীয়বার। আরুষের মাঝে তা নিয়ে কোনো ভাবান্তর নেই। সে এক ছেলেকে পেলেই ভবশান্ত। এই দুটোর পরে জীবনে আর সে বাচ্চার নাম নেবে না। বাচ্চা পালা কি 4টে খনি কথা। জানমাল সব কয়লা করব ছেড়েছে তার এই একটি বাচ্চা। আজকের পর কয়লার বদলপ এবার বোধহয় সে ছাই হয়ে যাবে। অফ অফ। সকলের চিন্তার অবসান ঘটিয়ে বাচ্চা কান্নার আওয়াজ শোনা গেল। পিহু খুশিতে তার থেকে এক হাত দূরে দাঁড়ানো পিয়মের গলা জড়িয়ে ধরে বলে উঠল, ইসস, পিয়ম ভাই, আমি আবারও দুজনের ফুপি হতে যাচ্ছি। মোট 5 জন। আমার তো আনন্দ ধরছেই না। আমি কবে যে মা হব। এবার সুব্রতা মহলে ফিরেই কিন্তু আমার বাচ্চা চাই পিয়ম ভাই। পিয়ম হতভম্ব, বাকরুদ্ধ। তার এখনো বিশ্বাস হচ্ছে না এতগুলো বছর পর। ঠিক এতগুলো বছর পর পিহু তাকে আলিঙ্গন করল। অনুভূতি, উত্তেজনার বহর তার সর্বোচ্চ সীমায়। এত বছরে মানবীর অভিমানের ভাটা পড়ল। পিয়মের তা অবিশ্বাসযোগ্য। খুশিতে পিয়মের চোখ চিকচিক করছে। কি করবে সে ইচ্ছে করছে পিহুকে এবারে সে ঝাপটে ধরে বুকের মাঝে লুকিয়ে ফেলুক। আর কখনো তাকে অভিমানের সুযোগ সে দেবে না। কিন্তু সকলের মাঝে সেটা পারছেও না পিয়ম এই মুহূর্তে। মনে চাচ্ছে দৌড়ে সে বেরিয়ে যাক পিহুকে নিয়ে হসপিটাল থেকে। মনে মনে পিয়ম আগত অতিথিদের মন ভরে দোয়া দিল। তোরা আসার সঙ্গে আমার প্রিয়তমা কেমন আমার কাছে চলে এলো দেখ। তোদের অসংখ্য ধন্যবাদ। দোয়া করি তোরা বিয়ের পর আমার পিহুর মতো অভিমান করে না থাকিস।
তোদের হাজবেন্ডকে একটু দয়া দেখাস মারা। সকলে মুচকি মুচকি হাসছে। পিহু পিয়মের কানে কানে ফিসফিস করে বলল, পিয়ম ভাই আমি কিন্তু সজ্ঞানে আছি। ভাববেন না আমি এমনি এমনি জড়িয়ে ধরেছি। আর এটাও ভাববেন না যে আমি আপনাকে ক্ষমা করে দিয়েছি। এতদিনের জমিয়ে রাখা সব রাগ এবার থেকে আপনার উপর প্রতিফলিত হবে বুঝলেন। পিয়মও ফিসফিস করে বলল, তুই আমার উপর সব কিছু প্রতিফলিত কর পিহু, কিন্তু শুধু সব সময় এভাবেই আমায় জড়িয়ে থাকিস। পুনরায় দূরে ঠেলে দিস। তবে যে পিয়মের লাশ জীবন্ত লাশ খুঁজে পাবি। বলছিলাম কি পিহু, পিয়ম না হয় ছ্যাঁকা খেয়ে বাঁকা হয়ে সব লজ্জা ধুয়ে খেয়েছে। তা তো লজ্জা ও কি সঙ্গে করে ধুয়ে খেলি নাকি রে? আরুষের এমন দুষ্টু কথায় সবাই হাসল। সঙ্গে সঙ্গে পিহু পিয়মকে ছেড়ে দিল। তার আরুষ ভাইটা ঠিক আগের মতোই দুষ্টু রয়ে গেল। তখন নার্স দুইজন রাজকন্যাকে বের করে নিয়ে এলেন ওয়ার্ড থেকে। হ্যাঁ, দুই রাজকন্যাই তো। সুব্রতা মহলের বর্তমানে হলো দুজন রাজপুত্র আর তিনজন রাজকন্যা, আর সেখানের রাজা রানীর সংখ্যা 5 জোড়া। আরুষ তার ছেলে অন্তুকে দেখিয়ে বলল, এই দেখো তোমার দুটো বোন। ছোট্ট অন্তু ভাঙা ভাঙা মুখ ঘুরিয়ে রুদ্রর মেয়েকে দেখিয়ে বলল, না এটা বোন না, বউ। বউ। সকলে আশ্চর্য বোধক চাহনিতে চাইল ছোট্ট অন্তুর দিকে। রুদ্র খপ করে নার্সের হাত থেকে নিজের মেয়েকে নিয়ে নিল। সাবধান কর ছেলেকে আরুষ। আমার মেয়েকে এখনই আমার থেকে কেড়ে নিতে চাইছে। কত বড় সাহস তোর ছেলের! কেন ভাই, চাইতেন পারে, এতে ক্ষতির কি আছে? রুদ্র চোখ গরম করে চাইল আরুষের দিকে। শিখিয়ে দিয়েছিস তুই ওকে এসব বলতে? কসম ভাই আমি কিচ্ছু শেখাইনি। তো ও কি একা একা বলতে পারে? তো তোমার কি আমার ছেলেকে দেখে হাদারাম মনে হয়? থামো। সকলে আরেক জোট হেসে নিলে। জ্ঞান ফিরে ঘটনা শুনে অন্তিকা আর শ্রেয়সী খুব হাসল। রুদ্র শ্রেয়সীকে ধমকালো, এই মেয়ে এই অবস্থায় একদম হাসবে না। পরে সমস্যা হবে। কোনো দিকে খেয়াল থাকে না এই মেয়ের। এখন আপনি আমায় বকতে পারবেন না নায়ক সাহেব। বকলেই কিন্তু আমি আমার আয়ুষীর কাছে নালিশ দেব। রুদ্র ভ্রু উঁচিয়ে বলল, আয়ুষী কে? কেন আপনার কোলে? তোমার মেয়ের নাম ও রাখা হয়ে গেছে বউ। অবশ্যই। কেন রাখবো না কেন? রুদ্র করুণ চোখে তার বউয়ের দিকে তাকিয়ে থাকল। প্রকৃতিতে ঝমঝমিয়ে বর্ষণ শুরু হয়েছে। ভিজিয়ে দিচ্ছে শহরের সমস্ত পথ ঘাট গাছপালা সবকিছু। বাবুদের বয়স আজ 10 দিন। কি সুন্দর করে এই শীতল পরিবেশে ঘুমুচ্ছে তারা। কত কিছুর পরেও আজ তারা কতটা খুশি। হোয়াইট স্নাক্সকেও তারা আগের মতো করেই চালিয়ে যাচ্ছে। সবচেয়ে অবাক করা বিষয় হচ্ছে, আরশাদ এতগুলো বছর ধরে রুদ্র সঙ্গে লাজ করছে। যখন যা বলেছে ছেলেটা সেটাই করেছে। কোনো বেইমানির ছাপ তার মাঝে দৃশ্যমান নয়। রুদ্র শুধু সেটাই ভাবে। এই সময়ে এসেও একটা মানুষের তার মনিবের প্রতি কতটা ভক্তি। প্রকৃতিতে তখন উত্তাল বর্ষণ। ধরণী যেন ফুলে ফেপে উঠছে নতুন করে। রাঙিয়ে দিতে চাইছে প্রকৃতির সব সম্পদকে তাদের ধূসর রং দ্বারা। শ্রেয়সী রুদ্রর বুকে মাথা রেখে কেঁদে যাচ্ছে। রুদ্র নিজ প্রেয়সীর কানে ফিসফিসে বলল, দেখেছ তোমার দুঃখে প্রকৃতিও অশ্রু ঝরাতে শুরু করেছে। শ্রেয়সী ফিসফিস করে বলল, ওটা যে দুঃখের বর্ষণ নয় নায়ক সাহেব। ওটা যে প্রেমের বর্ষণ। ঠিক যেমন ভাবে আজকের মাসে আজ থেকে 5 বছর আগে আপনাকে আর আমাকে মিলিয়ে দিয়েছিল। আজও তাই করছে। এই বর্ষণের জোরেই তো আপনাকে আর আমাকে দেখা করিয়ে দিয়েছিল। প্রতিবার এই বর্ষণ আপনাকে আর আমাকে আমাদের প্রেমানুভূতি স্মরণ করিয়ে দেবে। আপনার ছোঁয়ায় আমার হৃদয়ে শিহরণ জাগিয়ে তুলবে। এটা যে সেই প্রেমের বর্ষণ। কেন জানি না মিষ্টি এ ব্যথা। থাকছি খেয়ালে, ভাবছি তোর কথা। তোর প্রেমের বৃষ্টিতে হায় ভিজছি সারাদিন। তোর প্রেমের বৃষ্টিতে হায় ভিজছি সারা রাত। সমাপ্ত। গল্প ঝরছে প্রেমের বর্ষণ। অন্তিম পর্ব। লেখনীতে মাহিরা ইসলাম মাহি।